আসসালামু আলাইকুম এন্ড শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা কারা কারা 10 জন দেখছি অলরেডি লাইনে চলে এসেছেন। আরো দ্রুত যদি আপনারা জয়েন করতে পারেন তাহলে ভালো হয়, আমাদের সময়টা বাঁচে। সময় বাঁচানোও দরকার। ভাইবা মানে তো সময়ের সাথে তাল মিলিয়ে চলা, বিসিএস মানে আরো সময়কে কাজে লাগানো। যারা ভাই আছেন এখন আমার সাথে, তারা কি আমার কথা শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন? ভিডিও বা অডিও দুটোই কি ঠিক আছে কিনা? আপনারা যদি একটু রেসপন্স করেন তাহলে ভালো হয়, যে হ্যাঁ অডিও ঠিক আছে বা ভিডিও ঠিক আছে। যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে যারা আছেন আমাদের সহকর্মীরা, ওনারা সেটা দ্রুত সমাধান করতে পারবেন। একটু কি রেসপন্স করবেন ভাই আপনারা? আরেকটা আমরা দেখেছি গত দিনের অভিজ্ঞতা থেকে যে আমরা শুরুর দিকে যে আলোচনাগুলো করি, কেউ কেউ পরে যোগ দিয়ে আবার ওইগুলোকে প্রশ্ন করে বা ওইগুলো রিপিট করে, তখন হয় কি সময় নষ্ট হয়। তো আমি আজকে দরকার হলে 5 মিনিট আরো দেরি করব, সবাই যাতে জয়েন করে ফেলেন, তারপরে আমরা সেশন শুরু করে দিব ইনশাআল্লাহ। এবং আজকে ইন্টারঅ্যাক্টিভ হবে, মূলত আজকে আপনাদের সেশন। ভাই আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু কি যারা আছেন 21 জন দেখছি এখন অনলাইনে আছেন, আপনারা কি একটু রেসপন্স করবেন দয়া করে, যে আমার কথা শোনা যাচ্ছে কিনা বা ভিডিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, একটু দয়া করে বলবেন। একটু যদি লিখে নোট দেন কমেন্টে তাহলে আরো ভালো হতো। রাব্বি খন্দকার, সালাম আলাইকুম রাব্বি, ধন্যবাদ ভাই। ঠিক আছে যদি হয়ে থাকে, দ্যাট মিনস অডিও ভিডিও দুটোই ঠিক আছে। অন্য যারা আছেন লাইনে তারা যদি ভাই, ফ্লুয়ার ফ্লাভিয়ান, আচ্ছা আপনার নাম আমি জানি না। ফ্লাভিয়ান এগুলো তো নর্মালি এক সময়কার রোমানদের নাম এ ধরনের হতো। আপনি কি খুব রোমান সাম্রাজ্যের ভক্ত কিনা? মিথিলা আক্তার মাসুম, আলাইকুম আসসালাম। আমার ইমিডিয়েট বড় বোনের নাম ছিল মাসুমা, আল্লাহ উনাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। মিথিলা, আমার কথা কি শুনতে পান বা ভিডিও কি ক্লিয়ারলি দেখতে পান? সব ঠিক আছে কিনা? হিস্টোরির স্টুডেন্ট, হ্যাঁ। রোমান হিস্ট্রি আপনি খুব পছন্দ করেন বলে মনে হচ্ছে। আমি ভাই খুব নিরস বিষয়ের ছাত্র, বিজ্ঞানের ছাত্র। আমার কাছে বিজ্ঞান খুব রসবোধক, খুবই রসাত্মক এবং রসবোধক। আমি খুব রস পাই, শান্তি পাই। মিথিলা জি, থ্যাংক ইউ মিথিলা। হিস্টোরি খুবই ভালো সাবজেক্ট। কেউ যদি হিস্ট্রি না জানে তাহলে তো সে বোকা। তার মধ্যে আমি একজন নিজেই। বিজ্ঞান আমাকে খুব টানে শেখার জন্য, শিখতে চাই বিজ্ঞান। বিশেষ করে ব্যবহারিক বিজ্ঞান, যেটা ইঞ্জিনিয়ারিং বিষয়। থিওরিটিক্যাল বিজ্ঞানের চেয়ে ব্যবহারিক বিজ্ঞান আমাকে বেশি টানে।
ঢাকার বাইরে থেকে কে কে লাইনে আছেন একটু রেসপন্স করবেন? যে ধরেন খুলনা থেকে, রাজশাহী থেকে বা বগুড়া থেকে বা অমুক জায়গা থেকে, ফরিদপুর থেকে, কুষ্টিয়া থেকে, পিরোজপুর থেকে, wherever কেউ কি আছেন ঢাকার বাইরে থেকে? এটা এই জন্য জিজ্ঞাসা করছি যে তাদের কাছে কেমন অডিবল হচ্ছে বা তারা কিরকম পাচ্ছে। অনেক সময় একটু ঢাকার বাইরে হলে কেউ নেট কানেকশনের কারণে হয়তো ভালো নাও পেতে পারে। এই তথ্যটা পাওয়ার জন্য যে আপনারা ঢাকার বাইরে যারা, মোহাম্মদ নাজমুস সাকিব ফিজিক্সের স্টুডেন্ট, মাশাআল্লাহ। আচ্ছা, ফিরোজ বগুড়া থেকে, নাজমুস সাকিব চিটাগাং, মনোয়ার এডুকেশন, আপনি কি এডুকেশন ক্যাডারে? আচ্ছা, ফেনী থেকে, ময়মনসিংহ থেকে মনোয়ার, ফেনী থেকে, তার মানে মোটামুটি সব জায়গা থেকেই শোনা যায়। চিটাগাং, বগুড়া, ফেনী, ময়মনসিংহ, ভালোই হলো। ঢাকার বাইরে বেশ কয়েকজন আছেন যারা ঠিক মতো শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, ঠিক তো? মনোয়ার, কি আপনি এডুকেশন ক্যাডারে আছেন ভাই, এরকম কিছু? তারিকুল ঢাকা থেকে, মাশাআল্লাহ। ঢাকার কোন এরিয়া থেকে তারিকুল? ABM মুসা মন্ডল হিমেল, বাহ, সুন্দর নাম। I met you once in Farmgate. Okay. Farmgate Campus of Confidence, Raju. Trust me, sir, those moments are like an epitome of experience to me. I wish you a healthy life ahead. Musa from Rangpur, BBA in Marketing, North South University. Thank you, Musa. Muhammad Hasnain. Alaikum assalam. আমি একটা প্রাইভেট ভার্সিটি সিএসসি লেকচারার। ওয়ান্ডারফুল। একবার টেকনিক্যাল প্রশ্ন অনেক কঠিন ছিল, ভালো আনসার করেছিলাম, কিন্তু তাও বোথ ক্যাডারে পাশ করি নাই, শুধু জেনারেল আসছে। আমি আবেদনপত্রে প্রাইভেট জবের কথা উল্লেখ করি নাই। আমার কি এখন ভাইভাতে লেকচারার পদ মেনশন করা উচিত হবে? জরুরি না, যেহেতু আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে আছেন, লিখলেও কিছু আসে যায় না, না লিখলেও এমন কিছু আসে যায় না। বাট পুলিশ ভেরিফিকেশনের জন্য এটা দরকার হবে। আর কোনো কারণে হয়তো বোথ ক্যাডার আসে নাই, ঠিক আছে, এটা বিভিন্ন কারণেই হতে পারে, মন খারাপ করার কিছু নাই। ইনশাআল্লাহ আপনি জেনারেল ক্যাডারে ভালো করবেন সেটাই আশা করছি। আপনি সিএসসির মানুষ, কম্পিউটারের গতিতে ভালো করবেন, আমি সেই দোয়া করি। খিলক্ষেত তারিকুল, লাউড অ্যান্ড ক্লিয়ার, কে থ্যাংক ইউ। নীলক্ষেত থেকে দেখছি স্যার, সোহানুর রহমান, ফিরোজ আলম, স্যার সব ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, খিলক্ষেত থেকে হুমাইরা জান্নাত, চিটাগাং থেকে, চট্টগ্রাম থেকে, ওয়ালাইকুম আসসালাম। হুমাইরা, আল্লাহ রসুল ওনার বিবি আয়েশাকে হুমাইরা ডাকতেন অনেক সময়। রাকিব ইসলাম রাজশাহী থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের শহর রাজশাহী। শুক্রিয়া হাসনাইন, স্বাগতম আপনাকে। দোয়া তো আমি সবার জন্যই করি এবং আমার নিজের স্বার্থেই করি। কারণ কি জানেন? দুইটা কারণ। একটা হলো অন্যের জন্য দোয়া করলে সেটা নিজের জন্য প্রাপ্তি হয়ে থাকে। গিগলি গ্লিম নরসিংদী থেকে দেখছি। স্যার, আমার একটা গুগল ব্লগ সাইট রয়েছে, কিছু লেখালেখি করতাম, সেটির নাম, আচ্ছা ঠিক আছে মনোহর। সুমাইয়া বরিশাল থেকে, ধান নদী খাল, এই তিনে বরিশাল। সাদ্দাম হুসেইন ঢাকা থেকে, ঢাকা, থ্যাংক ইউ। সো দুটো যেটা বলছিলাম, একটা তো বললাম যে অন্যের জন্য দোয়া করলে সেটা নিজের জন্য কার্যকর হয়। শ্রীলা মজুমদার পিউ, ধানমন্ডি থেকে, ধন্যবাদ শ্রীলা। দ্বিতীয় হলো, দেখেন এখন চাকরিতে আছি, কিছুদিন পরে রিটায়ার করে যাব, হয়তো আমি চিনব না আপনাদেরকে, কিন্তু অনলাইনের উসিলাতে বা আপনাদের সাথে এই যে সংযুক্ত থাকি, এই উসিলাতে কোথাও না কোথাও হয়তো আল্লাহ চাইলে দেখা হয়ে যাবে।
তখন যদি মনে করেন যে হ্যাঁ এই মানুষটাকে তো আমরা দেখেছিলাম কোথাও, অনেকেই করে, আমি বিভিন্ন জায়গায় যখন যাই তখন অনেক এরকম আসে, ভালো লাগে, ওটা আমার স্বার্থ, ভালো লাগার জায়গা থেকে এটা আমার জন্য স্বার্থ, আমার স্বার্থে বা আমার ইন্টারেস্ট যদি বলেন, যে হ্যাঁ কেউ কখনো আমার সাথে ছিল একটা সময়ে, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা হোয়াট এভার ইট ইজ। সো এগুলো আমার স্বার্থের জায়গা। ইফফাত জান্নাত ঢাকা থেকে, মাশাআল্লাহ ইফফাত। নুরুন্নাহার আপনাকে তো আগের দিনও দেখেছিলাম ভাই, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই রাজবাড়ী থেকে, ধন্যবাদ আপনাকে। জাহেদুল, আপনি ফার্মগেট থেকেই, আপনি চাইলে কিন্তু এখানে চলে আসতে পারতেন আমার ভাইবার রুমে, আমি যে রুমে ক্লাস নিচ্ছি আপনি এখানে লাইভ চলে আসতে পারতেন, কাছাকাছি, খারাপ হতো না। আকলিমা আক্তার মুক্তা, পাবনা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমরা এখন সেশনে ঢুকে পড়ি। অনেক ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য, রেসপন্স করার জন্য। হেই ইফফাত, ইলেকট্রিক্যাল থেকে জেনারেল ক্যাডার পাস করেছি, খুব ভয় লাগছে। ভাই আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে পাস করেছিলাম, এবং কুয়েটে আমি শিক্ষকতা করতাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, সেই অনেক আগে 1990 সাল 91 এই সময়গুলোতে। মর্জিনা আক্তার, আলাইকুম আসসালাম, ভালো আছি ভাই। ইলেকট্রিক্যাল আমার খুব প্রাণের সাবজেক্ট, ভালোবাসার সাবজেক্ট, ইমোশনের সাবজেক্ট, প্যাশনের সাবজেক্ট, ফ্যাশনের সাবজেক্ট। আমি ধারণ করি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্যার আমি চুয়েটে সিএস থেকে পাশ করে বুয়েটে মাস্টার্স করেছি, কিন্তু আমি তো টেকনিক্যাল পাশ করি না, তাহলে কি মাস্টার্সের কথা পরিচিত পর্ব উল্লেখ করা নেগেটিভ ভাবে নিবে স্যার? নো হাসনাত, কোনোভাবেই না। আপনারা ভয় পাবেন না, বরং আপনি বলতেই পারেন যে স্যার আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি, আমি মাস্টার্স করছি, চুয়েট থেকে আন্ডার গ্রাজুয়েশন শেষ করে বুয়েটে আমি মাস্টার্স করছি, কোনো সমস্যা নেই। কেন? কোনো সমস্যা নেই। হ্যাঁ, হয়তো কেউ আপনাকে এখান থেকে প্রশ্ন করতে পারে যে চুয়েট থেকে সিএসই পাশ করেছেন, নিজের সাবজেক্টে কেন ভালো হয়নি? হতেই পারে, এটা আপনি না, এটা অনেকের ক্ষেত্রে ঘটে, অনেক কারণেই সেটা ঘটতে পারে। হয়তো সিলেবাস যেভাবে ছিল আপনার প্রশ্নগুলো কমন পড়ে নাই, সেটা হতে পারে। বিভিন্ন কারণে প্রস্তুতি খুব ভালো হয়নি, সেটা হতে পারে। সো এটা ফেল তো করবেই, 100% তো আর পাস করবে না ভাই। সো এটাকে আপনি নেগেটিভ ভাবে নিবেন না। জেনারেল ক্যাডারের জন্য ভালোভাবে প্রস্তুতি নিন ভাইবার, এবং ভালো করুন, বাস। এটাতে কোনো নেগেটিভ কিছু চিন্তা করবেন না, নেগেটিভ স্যাররা দেখেনও না। পিএসসিতে যারা সম্মানিত সদস্য থাকেন, ভাইবা বোর্ডে যারা থাকেন, সবাই সিনিয়র মানুষ, কেউই নেগেটিভ ভাবে দেখবে না। বাট এমনি জানার জন্য আপনাকে প্রশ্ন করতে পারে, সেটা কোনো নেগেটিভ সেন্সে নয়। এনিওয়ে, আমরা এখন মূল সেশনে ঢুকে পড়ি। হ্যাঁ, অলরেডি ঢুকে গেছি, আপনারা যেগুলো কোয়েশ্চেন করছেন। গত দিন আমরা কিছুটা আলাপ করেছিলাম। ভাইবাটা শুরু হয় কিন্তু একদম মানে ভাইবা বোর্ড প্রস্তুতি নিয়ে আপনাকে কি প্রশ্ন করা হবে এগুলা ঠিকঠাক করে নিয়ে ওনারা শুরু করেন না। আপনি প্রস্তুত হয়ে যাবেন, সেটা এক্সপেক্টেড, কিন্তু ভাইবা বোর্ড একদম শুরু করে দিয়ে থাকে যে স্যার একটা প্রশ্ন জানার ছিল, আমি ফরেন আর পুলিশ ক্যাডার চয়েস লিস্টে দেইনি, দিই নাই। আচ্ছা, অ্যাডমিন, কাস্টমস, ট্যাক্স না ভাই, ট্যাক্সেশন, অডিট, এভাবে দিয়েছি। প্রশ্ন হলো আমাকে কি ফরেন আর পুলিশ নিয়ে কিছু পড়তে হবে? প্রশ্ন করবে এখান থেকে, কেন দেই নাই 2 ক্যাডার, সে প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর কেমন হতে পারে? আচ্ছা, প্রথম হলো যে দেখেন, ক্যাডার রিলেটেড একটা ভাইবা তো থাকতেই পারে, কিন্তু আমরা যেটা অভিজ্ঞতা থেকে দেখেছি, এটা যে কোনো ভাবে প্রশ্ন হতে পারে। একজন হয়তো ফরেন তো দূরে, সে হয়তো আরো 2-1টা ক্যাডার দেয় নাই, কিন্তু তাকে প্রশ্ন করা শুরু করলো ইরান দিয়ে, আমেরিকা যুদ্ধ দিয়ে। এটা কিন্তু ফরেন বলে নয়, এটা হলো সমসাময়িক কন্টেম্পোরারি ইস্যু, চলমান ইস্যু, সেটা দেশে হোক বা বিদেশে হোক। সেখান থেকে প্রশ্ন শুরু হলো, দেখা গেল যে ওগুলো দিয়েই শেষ হয়ে গেছে। সুতরাং আপনি কি এটাকে ফরেন বলবেন? আর নিরাপত্তা, এটা তো প্রশাসন ক্যাডারের জন্য একই ধরনের জিনিস। পুলিশ যেগুলো করে, প্রশাসন ক্যাডারে তো সেই একই ধরনের বিষয়াদি নিয়ে অনেক ক্ষেত্রে তারা ডিল করে থাকে। ধরেন আপনি নিরাপত্তা সংক্রান্ত ম্যাজিস্ট্রেসি, রাইট? সেই প্রশ্ন যদি বলে যে আপনি ম্যাজিস্ট্রেট হিসাবে এই ঘটনার প্রেক্ষিতে আপনি কি করবেন, পুলিশকেও তো একই ধরনের প্রশ্ন করা হতে পারে। তো কোনো কোনো ক্ষেত্রে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়াও হয়ে থাকে। সুতরাং আপনি ক্যাডারকে আলাদা করে প্রস্তুতি নেওয়াটাকে আমি কখনোই রিকমেন্ড করব না। আপনি ভাইবা দিচ্ছেন, এটা মাথায় রাখেন।
ডেফিনেটলি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনার প্রথম 3টা পছন্দ বা 5টা পছন্দ ক্রমও বলেন, তো আপনি বলে দিলেন যেভাবে লিখেছেন, এবং সেটারও জবাব হবে স্যার বিসিএস প্রশাসন, বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ, বিসিএস ট্যাক্সেশন, বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। এই যে বিসিএস এইভাবে বলে জবাবগুলো দিতে হয়, অ্যাডমিন, কাস্টম, ট্যাক্স, অডিট এইভাবে দেওয়াটা ঠিক না, কেমন? তারপরে আপনি যেটা বলেছেন যে যদি কেউ এরকম প্রশ্ন করে যে আপনি এই দুটো ক্যাডার কেন দেন নাই, তো আমি তো জানি না আপনি কেন দেন নাই, কারণ ফরেন হয়তো অনেকে দেয় না, তো সেটার জন্য দুইটা বিষয় থাকে অনেকের না দেওয়ার পিছনে, সেটা তার ব্যক্তিগত বিষয়। তার একটা সে ধরে নেয় যে আমি হয়তো বা অত ভালো রেজাল্ট নাও করতে পারি, সেজন্য, অথবা ভাইভাতে কঠিন হতে পারে, স্ট্যান্ডার্ড হতে পারে, ইংরেজিতে প্রশ্ন করা হতে পারে, আন্তর্জাতিক ইস্যুস গুলো বেশি প্রশ্ন করা হতে পারে, এই ধরনের চিন্তা থেকে অনেকে ফরেন অ্যাফেয়ার্স প্রথম পছন্দ দেয় না। এটা অনেকাংশে সত্য যে যখন বিশেষ পররাষ্ট্র বিষয়ক ক্যাডারকে প্রথম পছন্দ দেয়া হয়, তখন ভাইবার স্টাইলটা একটু ভিন্ন রকমের হওয়ার সম্ভাবনা থাকে। সব ক্ষেত্রে কিন্তু নয়। আমরা কোনো বোর্ডে দেখেছি যে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স প্রথম পছন্দ হওয়া সত্ত্বেও তাকে আন্তর্জাতিক কোনো প্রশ্নই করে নাই, তাকে ইংরেজিতে কোনো প্রশ্নই করে নাই, এরকমও দু একটা ক্ষেত্রে হয়েছে। বাট এটা সবসময় স্বাভাবিক নাও হতে পারে। আমাকে তৈরি থাকতে হবে ওগুলোর জন্য। ভাইবা মানে আপনি সবগুলোর জন্য তৈরি থাকবেন, কিভাবে কি প্রশ্ন করা হবে, কারণ ওখানে তো কোনো সিলেবাস দিয়ে দেওয়া নাই, ওইগুলো তো বলা নাই যে এইগুলো প্রশ্নের মধ্য থেকে, প্রশ্ন ব্যাংক দিয়ে দেওয়া নাই। কি প্রশ্ন করা হবে সেটা ফ্লোর উপরে নির্ভর করবে, এবং কাকে কি প্রশ্ন করা হবে সেটা বড় একটা অংশ নির্ভর করে আপনার প্রশ্নের জবাব দেওয়ার স্টাইলের উপরে অনেকাংশে নির্ভর করে থাকে। সেটা কথার ভিতরে আপনি যে কথার জবাবগুলো দিলেন ওর ভিতর থেকে তাহলে এইটা কেন ওই রকম হলো না, এইভাবে ভাইবার গতি চলতে থাকে। ওনারা আগের থেকে মুখস্থ করে প্রশ্ন এইভাবে করেন বলে আমি কখনো দেখিনি, বরং সাদাসিধে প্রশ্ন ওখান থেকেই শুরু করে দেওয়া হয়। আজকে পেপার পড়েছেন, হেডলাইন কি ছিল? আপনি কি মনে করেন ইউক্রেন যুদ্ধ নিয়ে এখন আর কেউ ভাবছে না? এই যে সমসাময়িক ইস্যুসগুলো নিয়ে শুরু করে দিল। মধ্যপ্রাচ্যে কি হচ্ছে এখন, সৌদি আরব যে খবরে যেগুলো আমরা শুনছি যে সৌদি আরব বা ইউএই তারা চাচ্ছে যে আমেরিকা যেন যুদ্ধ বন্ধ না করে, এই ক্ষেত্রে তারা ইসরায়েলকে সাথে নিয়ে আমেরিকাকে চাপ দিচ্ছে। আপনি কি এটা ঠিক মনে করছেন? কেন? তো এই যে প্রশ্নগুলো, এগুলো আপনি যদি রেগুলার পেপার পত্রিকা পড়েন, টিভির খবর দেখেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর বিসিএস এর ভাইভাটা সাধারণত আমি বলি যে খুবই মানে গুছিয়ে মূল কথার জবাব দেওয়া, এলোমেলো লম্বা করা কারণে কোনো দরকার নাই। শর্টও করবেন না, লম্বাও করবেন না। আগের দিন আমি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কারণ আপনি যত বেশি কথা বলবেন তত কিন্তু ওখান থেকে কোয়েশ্চেন বেশি তৈরি হবে, বেশি প্রশ্ন করার সুযোগ আপনি দিয়ে দিবেন, এবং তখন ভয়েরও বিষয় থাকে কোথাও যে আটকে যেতে পারেন। ভাই, স্যার আমার দেশের বাইরে জব করার ইচ্ছা নাই, এজন্য বিসিএস ফরেন অ্যাফেয়ার্স দেই নাই, আমার শারীরিক একটু সমস্যা থাকায় পুলিশ এবং পুলিশের ট্রেনিং এর জন্য উপযোগী না, তাই দেই নাই। কিভাবে উত্তর করব? আচ্ছা, প্রথমে এখানে আপনার একটু মিসকনসেপশন রয়েছে। বিসিএস ফরেন অ্যাফেয়ার্স দিলে দেশের বাইরে চাকরি করতে হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই, একদমই নেই। আমাদের কোনো সিনিয়র কর্মকর্তা আছেন যারা আমরা দেখেছি যে ওনারা কখনোই দেশের বাইরে পোস্টিং এ যান নাই, এটা দেখেছি আমরা। কারণ এটা কম্পালসরি না যে আপনাকে দেশের বাইরেই যেতে হবে। তবে এটা সত্য যে সবাই যেতে চায়, কেউ যদি দু একজন যেতে না চায় সে যাবে না, এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই। হ্যাঁ, সুতরাং ওই যে দেশের বাইরে জব করার ইচ্ছা নাই বিধে বিসিএস ফরেন অ্যাফেয়ার্স দেই নাই, বলতেই পারেন আপনি সেটা, কারণ কমনলি সেটা যে হ্যাঁ সবাই দেশের বাইরে জব করতে যায়, সুতরাং বলতেই পারেন সেটা। আপনার শারীরিক একটু সমস্যা থাকায় এই শারীরিক সমস্যাগুলোকে, যে কোনো ধরনের নেগেটিভ বিষয়কে আপনার তরফ থেকে তুলে না ধরাটাকেই আমি বেশি ভালো মনে করি। আমি জানতেও চাই না আপনার কি সমস্যা আছে বা নেই, কারণ আপনি যখনই বলবেন শারীরিক সমস্যার কারণে পুলিশ দেয়নি, তখন শুরু হয়ে যাবে যে তাহলে আপনার এই সমস্যার কারণে আপনি অ্যাডমিনেও তো চাকরি করতে পারবেন না, এর চেয়ে তো বেশি কষ্ট অ্যাডমিনে করতে হবে, অমুক ক্যাডারে তো আরো বেশি করতে হবে, তাহলে আপনি কিভাবে করবেন? এই যে দেখেন, একটা সুতো তাদের হাতে ধরিয়ে দিলেন, যে সুতো ধরে ওনারা টানতে থাকবেন আপনাকে একটা অদৃশ্য দিকে, নেগেটিভ দিকে, আপনি তখন একটা মানসিক প্রেসারে পড়ে যাবেন।
এই জন্য আপনার দুর্বল বিষয়গুলোকে প্রয়োজন না হলে টেনে আনার দরকার নেই। কেমন? শারীরিক অসুস্থতা না বলে বলতে পারেন যে স্যার পুলিশ ঠিক আমাকে অতটা টানে না, পুলিশের চাকরি, এই জন্য আমি দেই নাই। কারণ ভালোবাসার কোনো রং থাকতে হয় না, এটা সার্বজনীন রং। আমার ভালোবাসায় নাই এটা, সুতরাং আমি দেই নাই। পছন্দের ক্রম মানে তো ভালোবাসাই। তো স্যার আমাকে পুলিশ টানে না, তো কেন টানে না? তো স্যার জানি না, ওই চাকরিটা আমাকে খুব একটা আকর্ষণ করে না। বাস এতটুকুনি। যদি আপনি বলতে চান যে এই কারণে টানে না, তখন হবে কি, তখন ওইটার উপরে আবার আপনাকে মানে ওইটা নিয়ে আবার প্রশ্ন করা শুরু করবে। যদি আপনি বলেন যে স্যার পুলিশে তো শারীরিক পরিশ্রম করতে হয়, দিনরাত কাজ করতে হয়, অথবা মানুষ পছন্দ করে না, তো এগুলো বললে না আপনাকে ওখান থেকে আরো বেশি প্রশ্ন, তাহলে অমুকটাও তো পছন্দ করে না, এখানেও তো তাহলে রাতে দিনে কাজ করা লাগে, আপনি অ্যাডমিন দিয়েছেন, অ্যাডমিনে তো দিন রাত নাই, সময় অসময় নাই, এই রাতে 12টা 1টার সময় উঠে দৌড় মারো, এই কাজ করে আসো, সেই কাজ করে আসো, সকালবেলা বেরোবেন, রাতের বেলায় ঘরে ফিরবেন 10টার সময়, ফ্যামিলিকে সময় দিতে পারবেন না। তো এই ধরনের অনেক প্রশ্ন তখন শুরু করবে। হ্যাঁ, যদি করে বা আপনার সামনে এসেই যায়, তখন তো আপনাকে এটা সুন্দর জবাব দিতে হবে। তো এই জন্য ওই জবাবগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারলে ভালো, না পারলে তখন আপনি গুছিয়ে সেটার জবাব দিবেন। ভাই কি প্রশ্ন করবে আমি তো জানি না। আশিকুর রহমান, আমি সামনের মাসে কনফিডেন্স বিসিএস কোচিং এ ভর্তি হব সাতক্ষীরাতে। জি ভাই, ধন্যবাদ আপনাকে। ইফাত, কিছু না পারলে কি ভাইবাতে ফেল করিয়ে দেয়? ইফাত, আপনি যখন ঢুকলেন, সালাম দিলেন, নাম জিজ্ঞেস করলো, বা আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছে জিজ্ঞাসা করলো, এগুলো তো আপনি পেরেছেন, পারেন নাই কে বলেছে? সুতরাং নেগেটিভ চিন্তা করার দরকার নাই ভাই, আপনি পারবেন। ভাইবাতে আপনার ধরেন 20টা প্রশ্ন করলো, তো 20টারই জবাব দিতে হবে সঠিকভাবে, একেবারে সুতোয় বুনে, এটা তো জরুরি না। কেউ যদি পারে তো অবশ্যই ভালো, কিন্তু এমন প্রশ্ন করা হবে যে আপনি পারবেন। হ্যাঁ, কিছু প্রশ্ন তো আপনি পারতে নাও পারেন, বেশিরভাগেরই তাই হয়, আপনার একার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই সেটা হয়ে থাকে। এমনও আমরা শুনেছি বা দেখেছি যে ধরেন 60% প্রশ্নেরই জবাব সে ঠিক মতো দিতে পারে নাই, সরি বলে চলে গেছে, উনিও অ্যাডমিন ক্যাডারে চান্স পেয়েছেন, আমরা এমনও শুনেছি। দেখেন, ভাইবা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু রেজাল্ট কিভাবে হয় বিসিএস এর, একটা হলো রিটেন আর একটা হলো ভাইবা। এই দুই বিষয়ের বা দুই পরীক্ষার নাম্বার যোগ করে আপনাকে ক্যাডার লিস্টের জন্য ফিট লিস্ট তৈরি করা হয়। তো আপনি যদি রিটেনে ভালো করে থাকেন, এখানে একটু কম নাম্বার পেলেও তো পার হয়ে যেতে পারবেন। ভাইবা অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। কোনো কারণে যদি রিটেনে একটু কম নাম্বার হয়ে যেয়ে থাকে, ভাইভাতে একটু বেশি নাম্বার পেলে কভার হয়ে যাবে। ভাই আপনারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, এই সমস্ত যে কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষার অর্থ হলো আপনাকে পাশ করানো না, আপনাকে ফেল করানো। উদ্দেশ্য হলো আপনাকে ফেল করানোর চেষ্টা করা, বাট ইচ্ছে করে না। ফেল করানো মানে আমি বলছি না যে ওনারা আপনাকে জোর করে ফেল করে দিবেন, নট দ্যাট, সেরকম না। মানে এই ইউনিভার্সিটি বা কলেজের মতো চিন্তা না করা, সেটা বলতে চাচ্ছি আমি। কেমন? আপনার যোগ্যতাকে ওনারা এখানে মাপতে চান, দেখতে চান। সুতরাং ইফাত, এটা নিয়ে আপনি ভয় পেন না, যেটা জানবেন না শুধুমাত্র আপনি ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না, স্মাইলিং ফেস রাখবেন, স্যারদের চোখের দিকে তাকিয়ে সুন্দর করে জবাব দিবেন, কাপাকাপি করবেন না। সরি বলাটাও একটা আর্ট, সেটাতেও কোনো সমস্যা নাই, এটার কারণে আপনি ফেল করবেন না ইনশাআল্লাহ। হাসনাইন, ইউ আর ওয়েলকাম। আচ্ছা, এখন আমরা দু একটা প্রশ্নের ভিতরে ঢুকে যাই। আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন, আপনারা প্রশ্ন করেন, আমি জবাব দেওয়ার চেষ্টা করি। প্রথম আমি কি বলেছি যে ভাইবা মানে হলো গুছিয়ে কথা বলা, সুন্দর করে উপস্থাপন করা। না শব্দটাকে সুন্দর করে উপস্থাপন করাটাই ভালো ভাইবা, এটা খারাপ ভাইবা নয়। কারণ সিভিল সার্ভিসে অনেক না বলতে হয়, কারণ আপনাদেরকে বা সিভিল সার্ভেন্টদেরকে অনেক সাধারণ মানুষের সাথেই কাজ করতে হয়, যেখানে উনি আইন কানুনকে বুঝেন না বা বুঝতেও চান না। তো সেই ক্ষেত্রে না করাটা একটা আর্ট। উনাকে সরাসরি ডিসহার্টেন না করে বা
অপমানিত না করে বা কষ্ট না দিয়ে সুন্দরভাবে আপনি স্মাইলিংলি তাকে যদি না বলে দিতে পারেন, সেটা তো সুন্দর, অসুবিধা তো নেই। আবু মুসা মন্ডল হিমেল, ABM মুসা মন্ডল হিমেল, একটা প্রশ্ন ছিল, যদি ভাইবা বোর্ডে এমন কোনো সিচুয়েশন আসে যে আমাকে কোনো একটি প্রশ্ন করা হলো এবং আমি আমার জানা মতে সঠিক উত্তরটি দিয়েছি, কিন্তু আমার দেওয়া উত্তরটি কোনোভাবে বোর্ড কনভিন্স হচ্ছেন না মেম্বার্সরা, এক্ষেত্রে আমি কি আমার উত্তরে স্টিক থাকবো না সরি বলে তাদের কাছে মেনে নিব? আপনি আপনারটা স্টিক থাকবেন, কিন্তু ভদ্রতার মধ্য দিয়ে। ইন্ট্রোডিউস ইউরসেলফ রাশেদ, গতদিন আমরা বলেছিলাম, কিন্তু ভাই গত সেশনে আপনি ছিলেন কিনা আমি জানি না, আমি আসছি আপনার এটাতে, আগে মুসার জবাবটা দিয়ে আসি। এই মুসা, আপনার এই প্রশ্নটাও আমরা গতদিন কিন্তু জবাব দিয়েছিলাম বা আলোচনা করেছিলাম। দেখেন, এরকম কখনো কখনো হয়ে থাকে যে ধরেন আমি একটা উদাহরণ যদি দিই, যে আমি খেলা দেখা পছন্দ করি, ক্রিকেট খেলা। আজকে A এবং B দুই দলের মধ্যে খেলা হচ্ছে, টেস্ট ক্রিকেট। সো রাতে খেলা শেষ হওয়া পর্যন্ত আমি দেখেছি A দলের এক্স প্লেয়ার 65 রান করে সে নট আউট হিসেবে রয়ে গেছে, কালকে আবার সে খেলবে। সো অ্যাডিলেডে ধরেন খেলা হচ্ছে, আমাদের এখানে সূর্য উঠতে উঠতে ওদের তো খেলা হয়তো শুরু হয়ে গেছে, বা আমি যখন PSC তে যাচ্ছি খেলা শুরু হয়ে গেছে। আপনি সকালে যেতে যেতে PSC তে ঢুকতে ঢুকতে আপনি, আপনাদের হাতে তো সবারই মোবাইল আছে, আপনি সব মানে কারেন্ট ইস্যুস গুলো দেখতে দেখতে ওই স্কোরটাও দেখে নিয়েছেন যে এখন ওই খেলোয়াড় 65 জায়গায় সে এখন অলরেডি 78 রান করে ফেলেছে। ভাইবা বোর্ডে ঢুকলেন, পরীক্ষক আপনাকে জিজ্ঞেস করলো যে খেলাতে এখন কি অবস্থা, তো বললেন যে স্যার অমুক খেলোয়াড় এখন বল করছে, কত রান? তো আপনি বললেন যে স্যার 78। উনি বললেন যে না, 65 করেছে। তো এখন আপনি যদি বলেন না স্যার 78 করেছে, এইটাও ভদ্রতার খেলাপ। সাথে সাথে আপনি এটাও বলবেন না সরি স্যার আমি ভুল বলেছি, 65 করেছে, কারণ এটাও কিন্তু অসত্য, রাইট? তো আপনি কি করবেন তাহলে? আপনি সরি বলেন, কিন্তু এই জন্য নয় যে আপনি জবাব যেটা দিয়েছেন সেটা ভুল হিসেবে নিজেরটা মেনে নিয়ে আপনি সরি বলছেন, নো। বরং এই সরিটা হলো, সরি স্যার, আমি পরীক্ষার হলে আসার আগে স্ক্রল করে দেখলাম যে অ্যাডিলেডে খেলা শুরু হয়ে গেছে আরো 2 ঘন্টা আগে, এবং উনি এই সকালে 10টা পর্যন্ত উনি এত রান করেছেন, এই জন্য আমি এটা বলেছিলাম স্যার। বাস, এতটুকুনের বেশি না। এবং খুব ভদ্রভাবে সাবমিসিভলি আপনি এটা বলেন, তো উনিও তখন বুঝবেন যে আচ্ছা আমি তো কালকে রাতেরটা বলছি, সে হয়তো সকালেরটা বলেছে। ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, নট নেসেসারিলি যে এটাই হবে। যদি কোনো প্রশ্ন হয় যে 3 গুণ 2 কত হয়, তো আপনি যদি বলেন যে 6, উনি যদি বলে যে না 5, তো আপনি বলেন যে স্যার আমি অমুক গণিত বই থেকে এটা দেখেছিলাম স্যার, সরি, শেষ। তার মানে আপনি রেফারেন্সটা বলে দিলেন যে আপনার জবাবের সপক্ষে রেফারেন্সটা কি আছে। রেফারেন্সও অনেক সময় ভুল হতে পারে, হবে না তা না, কিন্তু আপনি বলে দিলেন যে ওই জায়গা থেকে আপনি দেখেছেন। কারণ আমি তো জ্যোতিষ না যে আমি না দেখে একেবারে সঠিকটা সব মাথার ভিতরে বলে দিব জ্যোতিষীদের মতন হিসেব করে কড়ায় গন্ডায়। আমি দেখেছি এক জায়গায়, এই জন্য আমি এই তথ্যটা শেয়ার করেছি, এটাতে আমি কোনো ভুলের কিছু দেখছি না। কেমন? সো মুসা, হোপফুলি আপনার প্রশ্নের জবাব আমি দিয়েছি, জানি না আপনার কাছে পছন্দ হয়েছে কিনা। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, রাশেদ মাইন। রাশেদ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ ইটস এ কমন কোয়েশ্চেন। অনেক ধরনের প্রশ্ন এখানে জড়িত থাকে। ইন্ট্রোডিউস ইয়োরসেলফের ভিতর থেকে অনেক কিছু বের করে আনা হয়। ইন্ট্রোডিউস ইয়োরসেলফের ভিতরে আমি যেটা মনে করি, যেহেতু এটা ইংরেজিতে, ইংরেজি দেখার জন্য দেওয়া হয়, সাথে সাথে আপনি কিভাবে উপস্থাপন করছেন, আমি মনে করি এখানে আপনি 1-1.5 মিনিটের সুন্দর করে গুছিয়ে বলেন যে আই এম রাশেদ মাইন, আই হেইল ফ্রম অমুক ডিস্ট্রিক্ট, অমুক উপজেলা, মাই ফাদার ইজ এ টিচার। এই যে দেখেন, টিচার যখন বললেন তখন কিন্তু আপনি হাফ বলে ছেড়ে দিলেন। মাই ফাদার ইজ এ সেকেন্ডারি স্কুল টিচার হু টটস অর হু টিচেস ইংলিশ অর ফিজিক্স অর কেমিস্ট্রি, তাহলে কিন্তু পুরো জিনিসটা চলে আসলো। এন্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ অর মাই মাদার ইজ এ স্কুল টিচার টু।
দেন আপনি যেদিকে যেতে চাচ্ছেন, এটা হলো একটা আপনার নিজস্ব দিক। আপনি যেখান থেকে গ্রাজুয়েট হয়েছেন, I graduated from this university and the subject was XYZ, এটাও বলে দেন। দেন আপনার যেটা সামনের ভবিষ্যৎ চিন্তা করেন যে ইন ফিউচার আইড লাইক টু ডিভোট মাইসেলফ টু ডু দিস এন্ড দ্যাট এন্ড দ্যাট। সেটা চাকরি রিলেটেড হইতেও পারে, নাও পারে। যদি বলেন যে আমি ভবিষ্যতে আমার পরিকল্পনা স্যার চাকরির পাশাপাশি ঝরে পড়া স্কুলের বাচ্চাদেরকে আমি স্কুলমুখী করার চেষ্টা করব, অথবা বলেন যে স্যার আমি পাশাপাশি মাদক নির্মূলের জন্য কাজ করতে চাই, অথবা আপনার যদি পছন্দ অন্য কিছু থাকে পভার্টি এলিভিয়েশনের জন্য সেটা বলতে পারেন, ওম্যান এম্পাওয়ারমেন্টের জন্য সেটা বলতে পারেন যে আমি ভবিষ্যতে এই দিকগুলোতে কাজ করতে চাই। তার মানে আপনার জীবনের একটা লক্ষ্য সেখানে চলে আসলো। তার মানে প্রথমে তো হলো আপনি আপনার ব্যক্তিগত বিষয়গুলো বললেন, আপনি আপনার ফ্যামিলি একটা পরিচয় দিলেন, আপনি কোথা থেকে কি বিষয়ে কি লেখাপড়া করেছেন সেটার একটা ধারণা দিলেন, দেন আপনি ভবিষ্যৎ পরিকল্পনার জায়গা থেকেও কি করতে চান সেটাও আপনি ওনাদেরকে জানান দিয়ে দিলেন। এগুলো গুছিয়ে পয়েন্ট পয়েন্ট আকারে সুন্দর করে বলে দিন। তো এর ভিতরেই দেখবেন যে ওনারা তখন এর ভিতরেই দেখবেন 1.5-2 মিনিট চলে যাবে। এত লম্বা সময় সব ক্ষেত্রে নাও দিতে পারে আপনাকে, বাট দিলে তো আপনি সেটাকে আরো বিস্তারিত বলতেই পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে দেখবেন যে ওনারা ওর ভিতর থেকে প্রশ্ন করা শুরু করে দিয়েছেন। ঠিক আছে রাশেদ? শ্রীলা মজুমদার পিউ, হ্যাঁ শ্রীলা, পররাষ্ট্র ক্যাডারে যদি দেশের বাইরে পোস্টিং না নিয়ে দেশেই থাকি সেক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে? একদমই না। আমাদের একজন কলিগ আছেন, উনি অলরেডি ডিরেক্টর হয়ে গেছেন, উনি কোনো পোস্টিং এ যান নাই। তো পোস্টিং এর সাথে প্রমোশনের কোনো সম্পর্ক নেই। প্রমোশনের সম্পর্ক তার অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, তার পারফরমেন্স, তার চাকরির বয়স কতদিন হলো, এই সমস্ত বিষয় হলো তার মূল বিষয়। পোস্টিং এর সাথে এটা সম্পৃক্ত নয়। ABM Musa Mandal, thank you so much, sir. This sort of conclusion got stuck in my mind for a long period of time. I am relieved right now. Okay, your suggestion was really methodical and fruitful. Keep me in your prayers. Musa, I already told that I do pray for everybody, whoever is here and whoever is not here. And that is because of my interest. I like to remain alive. I like to remain a human being in you. I like to live in you. Whenever I will not be here, whenever I'll not be taking classes, when I'll not be in a job, I'd like to remain alive in you. Maybe day after tomorrow, maybe after 10 years, I'll not be with you. But on some occasion, under some circumstances, you may have remind me, okay, this issue was discussed in the session by Omuk. So that is my interest actually. So I do pray for everybody. Tofail Ahmed, পকেট ভেটো ও ভেটোর মধ্যে পার্থক্য কি এবং এই প্রশ্নটা কিভাবে উপস্থাপন করলে গ্রহণযোগ্য এবং উত্তর হিসেবে গণ্য করা হবে? ভাই, আপনি তো আমাকে একেবারে সেই একাডেমিক প্রশ্নের দিকে নিয়ে গেলেন তোফায়েল। থ্যাংক ইউ তোফায়েল। আপনি যে পড়ছেন বা পড়াশোনা করছেন এটা তার প্রমাণ আমি মনে করছি। ভেটো হলো, যে ভেটো মানে হলো না বলে দেওয়া, যে তোমার সাথে আমি একমত নই। এটা ইংরেজি শব্দ নয়। এটা যখন দুঃখজনক, দেখেন এই ভেটো শব্দটা এখন যে ইউক্রেন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তো তখন এই ইউক্রেনেই ভেটো শব্দটার উৎপত্তি হয়েছিল যখন জাতিসংঘের একদম দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে যখন সিকিউরিটি কাউন্সিলকে সুন্দর ফর্ম করা হচ্ছিল, তাদের কার্যপরিধি কে কি হবে, কিভাবে করবে না করবে, এগুলো যখন করা হচ্ছিল এই ইউক্রেনের মাটিতে, তখন এই ভেটো শব্দটা সেখানে এসেছিল এবং ভেটোর বিষয়টা সেখানে ইনক্লুড করা হয়েছিল। আজকে সেই ভেটোর শেখার সেই ইউক্রেন। রাশিয়া যদি একটা চায় আমেরিকা ভেটো দেয়, আমেরিকা চাইলে রাশিয়া ভেটো দেয়। এই ভেটোর জন্ম যেখানে, সে সেই ভেটোর ভিতরে পড়ে ভেটোড হয়ে গেছে। সো ভেটো হলো যে আমি মানি না, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। সরাসরি আপনি বলে দিবেন যে আমি মানি না। সো এক্সকিউজ মি।
সো এটা হলো সরাসরি ভেটো। এটা যে কোনো জায়গায় হতে পারে, এটা যে শুধুমাত্র জাতিসংঘে হবে নট নেসেসারিলি। লল পার্লামেন্ট, ঝুলন্ত পার্লামেন্ট। আচ্ছা দেখি 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 ভাই, একটা একটা করে আসি আমি। সবগুলো তো আমার নিজের বিষয় না। আচ্ছা ঠিক আছে, পকেট ভেটোটা হলো মূলত এটা আমেরিকার প্রেসিডেন্টের একটা বিশেষ ধরনের ভেটো, যেখানে ভেটো না বলে ভেটো দেওয়া হয়। এখানে লিখতে পারলে ভালো, এনিওয়ে কোনো অসুবিধা নেই, আমি না লিখতে পারলেও বলতে পারবো ইনশাআল্লাহ। আমেরিকাতে যখন কোনো বিল পাস হয়, গানপাড়া বিসিএস ভাইবার ক্ষেত্রে কিভাবে সাহায্য করতে পারে লং পার্লামেন্ট? আচ্ছা অসুবিধা নেই, আমি একটু একটু করে আপনারটা আসি ভাই, অসুবিধা নেই। আপনি লোল বলছেন তখনও বুঝছি এটা লংই বলেছেন আপনি, অসুবিধা নেই। পকেট ভেটোটা শেষ করি তো ফাইল। আমেরিকাতে কিভাবে বিল পাস হয় সেটা যদি আপনি জানেন, তখন এই পকেট ভেটোটা আপনার কাছে আরো পরিষ্কার হয়ে উঠবে। আমেরিকাতে দুইটা কক্ষ আছে, সিনেটরদের জন্য একটা ঘর, সিনেট বলে বা সেনেট বলে, আর একটা হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভদের জন্য ঘর। রিপ্রেজেন্টেটিভ যারা, তাদের জন্য, তারা 2 বছরের জন্য নিযুক্ত হয়। কখনো যদি আমেরিকান নির্বাচন নিয়ে আলোচনা হয় তখন এটা বলা যাবে। সো এনিওয়ে, বিল কিভাবে পাস হয় বিস্তারিততে এখন যাব না, শুধু এটা জেনে রাখেন যে 2 জায়গাতেই বিলটা পাস হতে হয়, 2 জায়গাতেই, হাউসেও পাস হতে হয় এবং সিনেটেও পাস হতে হয়। হাউস এবং সিনেট থেকে যখন সংখ্যাগরিষ্ঠ ভোটে 2 জায়গা থেকেই পাস হয়ে যায়, তখনও এটা বিল আকারে গৃহীত হয় না, এটা তখন চলে যায় প্রেসিডেন্টের কাছে। এটাই আমেরিকার প্রেসিডেন্টের একটা বড় ক্ষমতার জায়গা। যদি পার্লামেন্ট চলতে থাকে, চলাকালে এই বিলটা তার কাছে যায় এবং উনি 10 দিন সময় পান, 10 দিনের ভিতরে যদি সংসদ চলমান থাকে, কিপ ইট ইন মাইন্ড, দিস ইজ দ্য ক্যাচ ওয়ার্ড, সংসদ যদি, দ্যাট মিনস সিনেট এবং হাউস মিলে যদি চলমান থাকে, তখন কি হয় যে এই 10 দিনের মধ্যে উনাকে হা বা না এটা জবাব দিতে হয়। উনি যদি সই করে হা করে দেন তাহলে বিলে পরিণত হয়ে গেল, উনি যদি না লেখেন তো সরাসরি না লিখতে পারেন না এই বিলের উপরে, উনাকে কারণ দেখাইতে হয় যে এই 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 বিষয়গুলোতে আমি এই এই কারণে একমত নই, কেমন? সো এটা ওনার ভেটো, কিন্তু এই ভেটো ফাইনাল না, এই ভেটো দিলেই বিলটা বাতিল হয়ে যাবে না, এটা আবার চলে আসবে, তখন হাউসে চলে আসবে, দ্যাট মিনস পার্লামেন্টে চলে আসবে। আসার পরে তখন এই 2 কক্ষের সদস্যবৃন্দ একসাথে বসবেন। আগে যেমন 2 জন 2 জায়গা থেকে বসে সিদ্ধান্ত নিয়েছে আলাদা আলাদা, এই ক্ষেত্রে তার হবে না, ওনারা একসাথে বসবেন এবং এই একসাথে বসে তখন আর সিম্পল মেজরিটিতে হবে না, 2/3 মেজরিটিতে যদি ওই বিলটা এক কক্ষের মধ্যে পাশ হয়ে যায়, তখন এটা আর প্রেসিডেন্টের কাছে যাবে না এবং প্রেসিডেন্টের ওই ভেটোটা অকার্যকর হয়ে যাবে এবং বিলটা আইনে পরিণত হবে। এটা হলো ভেটো, পকেট ভেটো। আবার ইউএন এর ভেটো কিন্তু যদি 5 জনের একজন না বলে দেয় তাহলে আর ওটা পাশই হবে না। পকেট ভেটো হলো এই যে 10 দিনের সময় দেয়া হয়েছে, যদি এই 10 দিনের মধ্যে সংসদ, আমেরিকার পার্লামেন্ট যদি না বসে, ধরেন 5 তারিখে বিল সাবমিট করা হয়েছে প্রেসিডেন্টের কাছে, 15 তারিখ পর্যন্ত ওনার কাছে সময় আছে, তো এর ভিতরে যে কোনো একদিন 6 থেকে 14 তারিখের মধ্যে পার্লামেন্টের সেশন শেষ হয়ে গেছে, ছুটিতে চলে গেছে, তখনও কিন্তু প্রেসিডেন্টের কাছে 14 তারিখও যদি হয়, একদিন সময় আছে। এই সময় যদি উনি, এই যেহেতু পার্লামেন্ট নেই 15তম মানে 15th ডেটে, 10ম দিনে পার্লামেন্ট যেহেতু বসে নাই বা ছুটিতে আছে, এই সময় যদি ছুটিতে না থাকতো তাহলে তো উনি মন্তব্য লিখে ফেরত দিতেন। কিন্তু যদি উনি এই 15তম দিনেও সই না করে এবং ফেরতও না দেয়, কারণ ফেরত দিবে না কেন, কারণ সংসদ নেই এখন, ছুটিতে, খালি, তো এই সময় যদি ফেরত না দেয়, কোনো মন্তব্য না লিখে উনি ধরে রাখে, তখন এই বিলটা অটোমেটিক বাদ হয়ে যাবে। এই জন্য এটাকে পকেট ভেটো বলে, উনি পকেটের ভিতরে ঢুকিয়ে রেখে কোনো মন্তব্যও করেন নাই, পাশও করেন নাই, সইও করেন নাই,
মন্তব্য লিখে ফেরতও দেন নাই উনি হাউসে, এই কারণে এটা বাতিল হয়ে যাবে। সুতরাং এইটাকে বলে পকেট ভেটো। ধারণাটা হলো যে উনি পকেটের ভিতরে রেখে এটাকে মানে ভেটো দিয়ে দিয়েছেন। এবং কেন দিয়েছেন? যেহেতু এই 10 দিনের মধ্যে সংসদ ছুটিতে চলে গেছে। ছুটিতে যেহেতু সংসদ কার কাছে দিবেন উনি এই জন্য দেন নাই। আসল কথা হলো এটা একটা রাজনীতি। এটা কখনো কখনো এটা ঘটেছে আমেরিকার ইতিহাসে। রাজনীতি হলো যে প্রেসিডেন্ট এটা চাচ্ছেন না, তো কোনো না কোনো রাজনৈতিক কারণে হয়তো সিনেট এবং হাউস থেকে এটা পার করে দেওয়া হয়েছে। তো তখন প্রেসিডেন্ট এটা না চাওয়াতে ফেরতও দিচ্ছেন না, এবং এমন ভাবে আলোচনা করে করে লম্বা সময় পার করে প্রেসিডেন্টের কাছে দেয়া হয়েছে যে তারা যদিও হা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারাও চাচ্ছিল না করতে, কিন্তু পারে নাই কোনো কারণে। তখন প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিল। প্রেসিডেন্ট তো এটা চাচ্ছেনই না, এবং ফর্মালি যখন ছুটি হয়ে গেল পার্লামেন্ট, তো প্রেসিডেন্ট এটাকে পকেটে আটকে দিল। এটা একটা রাজনীতি, এই জন্য এটা করা হয়ে থাকে। দ্যাট ইজ পকেট ভেটো। গানপাড়া বিসিএস ভাইবার ক্ষেত্রে এটা আমি বুঝতে পারিনি। শ্রীলা, গানপাড়া মানে কি ভাই? আমাকে একটু যদি ক্লিয়ার করেন তাহলে আমি বুঝতে পারছি না। লং পার্লামেন্ট, ঝুলন্ত পার্লামেন্টের মধ্যে পার্থক্য কি? ঝুলন্ত মানে হলো কোনো একটা দলের সংখ্যাগরিষ্ঠ একক না থাকা, যেটা বিশেষ করে ধরেন ভারতে এটা মাঝে মধ্যে হয়ে থাকে, ইসরায়েলে হয়ে থাকে নেসেটে। সেটা হলো যে সে 50% পায় নাই। ধরেন বাংলাদেশে যদি হয় যে 300 সিটের মধ্যে 151টা সিট পাওয়া জরুরি, এক্স পার্টি, আমরা নাম নাই বলি, যে কোনো একটা পার্টি, তো দেখা গেল যে কোনো পার্টি 151টা সিট পায় নাই, তখন সে করবে কি? এটা পাকিস্তানেও ঘটে। তখন সে অন্য ছোট ছোট দলকে তার পক্ষে টানবে যে ভাই তুমি আমার পক্ষে ভোট দিও। ধরেন আমি এক্স পার্টি 135টা পেয়েছি, অন্য ছোট ছোট দল মিলে আরো 16টা হয়েছে, তো তাদেরকে দলে টেনে এনে 151টা ভোট পেলাম। কিন্তু আমি এইখানে শুধুমাত্র আমার দল থেকে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাইনি, তার মানে এখানে একাধিক দল মিলে আমরা মেজরিটি করেছি, তার মানে এটা ঝুলে গেল আর কি। কারণ ওইখান থেকে যে কোনো একটা দল, আকালি দল আর অমুক দল যদি যে কোনো মুহূর্তে সরে যায়, তাহলে আপনার যে 151টা সিট সেটা কমে গেল এবং পার্লামেন্টটা ঝরে যাবে। আবার তখন ইলেকশনের প্রশ্ন আসবে, আবার তখন সংখ্যাগরিষ্ঠতার প্রমাণের প্রশ্ন আসবে। এটা হলো ঝুলন্ত পার্লামেন্ট, যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। আপনি ঝুলে আছেন, সোজা কথা, রশির উপরে না দাঁড়িয়ে বা সিঁড়ির কি বলে আপনার ব্রিজের নিচে ঝুলে আছেন, যে কোনো সময় পড়ে যেতে পারেন। এটা হলো ঝুলন্ত পার্লামেন্ট হিসেবে বোঝানো। লং পার্লামেন্ট মানে যেটা দীর্ঘ, একক, এবং এই যে আমাদের দেশে এখন যেরকম আছে, কাউকে দরকার নাই ভাই, আমি একাই 100, তুমি থাকলেও আসা যায় না, না থাকলেও আসা যায় না, 2/3 উপরে পেয়ে গেছি, এই ধরনের বিষয়। তারপরেও তো ভাই আপনি আরো ভালো করে দেখে নিতে পারবেন। কেমন পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট এগুলো আপনি গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। শ্রীলা, আপনার প্রশ্নটা আবার একটু আমাকে ক্লিয়ার করে দিবেন দয়া করে। শাহাদাত হোসেন, Walaikum assalam wa rahmatullahi wa barakatuh. I always feel nervous in speaking in English, but my first choice is BCS Foreign Affairs. BCS Foreign Cadre, no, BCS Foreign Affairs. Name of the cadre is BCS Foreign Affairs. Now, how can I prepare for Viva? Okay, Shahadat, don't worry. You need not to be worried at all. You need not to be shaky. You need not to be nervous. This is nothing. English is nothing but a language, and this is easier than that of Bangla. You know, there are more than around 50 characters are there in Bangla, whereas only 26 characters are there in English. So English is 50% or double easier than that of Bangla. So if you can speak in Bangla, if you can write better in Bangla, if you can deliver in Bangla, so you can do that in English as well. Only you need to do the practice. You have to do the practice from today, not from yesterday, so not from tomorrow, from now. You start speaking. Don't think what you are speaking. Don't try to understand the grammar, and don't try to make the grammar corrected. No, forget about it. You speak with yourself always. Whenever you are whenever you are walking, whenever you are running, whatever you are doing, translate that into English, and you speak by yourself. You speak with yourself. Better if you can make a team with your friends. Doesn't matter who is laughing, who is not laughing. It is really useless. Just you don't take it anything seriously. Just speak in English. Initially, that will be difficult for you. Don't feel ashamed of. English is not my language. My language is Bangla. I cannot speak very well in Bangla.
whether I'm speaking in English another language, that is another language, that is enough for me. Take it easy. So start having conversation with your friends. First thing, you speak in front of a mirror, you speak with yourself whenever you are walking or whenever you are running in the street. You speak with yourself, but make sound with yourself. Ma, I'd like to have food. Speak with yourself. Whatever you have cooked, please serve me. I'd like to have this food. I'm hungry. Speak with yourself. Whatever you feel better. That is one thing. If possible, you can listen to some audio. Put some earplug in your ears and try to listen to BBC or whatever it is. If possible, that is not that much important, but that will give you a good understanding about English, because your acoustic will be clear whenever you will be listening to English from any media, that might be BBC or whatever it is. Even forget about BBC, our English is not that much standard. Our phonetics is not like the British phonetics or the American accent we do not have. So the English news read out by Bangladeshi news representative, listen to that, have a copy of that, make a copy and listen to that repeatedly, so that will give you another understanding about the English. But start speaking today and now, that up to the Viva you start doing that. Don't worry, it will be cleared. The Viva board does not want to listen from you the American English or the fluent English. You need not to be that much fluent. If you can make them understand that what you are talking about, that is fine. Don't worry. Rashid Main, sir, I'm amazed by your intellectual depth. Could you share one habit that has helped you become so engaged and impressive? I am just a student, Rashid. I was like you. I am like you. I'm not an exception. I am a part of this society. I am a son of my parents, as you are. I don't have any intellectual depth. Just I'm having a chit chat with you. I'm making a story. I'm talking to you. That is it. Don't make me an angel or something else. Keep me like a human being. I'm nothing but a human being. Yeah. Yes. I'm talking about or whatever I'm delivering in front of you. That's my experience. I'm sharing my experience with you. Nothing else. I don't know how. Because I love to remain as a student. I love to study. If I don't know anything, I don't like to reply on that point. That is like hundreds of students, I'm one of them. And I'm always a student. So I have no intellectual depth. Well, intellect is there, but the way you are representing or the way you are presenting me, I'm not that much intellectual. I'm a simple one. But if you are impressive, if you feel I'm so engaged, engagement is from my mind, because I love it, because this is my passion, to be with the young chaps. So that's my passion. I love to be with you. I'm a secretary of the government now, but I love to take classes with you. This is not a class, I'm just having a discussion with you, nothing else. Class that the university professors will take class, they are the real intellectual people. They are the knowledgeable people. I am not. I am one of you. Thank you, Rashid, again for your great comment. Do pray that I can be what you are thinking of about me. Tanushree Gupta, এখানে প্রিলি কোয়ালিফাই করতে এখনো প্রিলি কোয়ালিফাই করতে পারিনি, কিন্তু ক্লাসটি করে নিজের ভিতর ক্যাডার ফিলিং আসছে। এতে কি আমার কোনো পাপ? তনুশ্রী, আপনি যদি এখনই নিজেকে ক্যাডার ফিল করতে পারেন, তো এটা তো ভালো ভাই। আপনাকে অনুপ্রেরণা যোগাবে ক্যাডার হওয়ার জন্য। সামনে ইনশাল্লাহ আপনি ভালো করবেন। এখনো কোয়ালিফাই করতে পারেননি তো কি হয়েছে? সবাই কি কোয়ালিফাই করে ভাই? বরং আমি মনে করি এটা আপনি একটা পজিটিভ এনার্জি পাচ্ছেন, যেহেতু আপনি নিজেকে ফিল করছেন এরকম। সো এটা তো ভালো, আমি তো খারাপ কিছু দেখছি না, এটা তো ভালো। পাপ কেন হবে? এই পাপের কথা কেন আসলো আমি সেটাও জানি না তনুশ্রী।
যদি আপনি আমি তো এখানে আপনাদের সাথে থেকে ইয়াং ফিল করছি, তো এটা কি পাপ? আমি তো এটাকে পজিটিভই দেখি ভাই। আমি তো বুড়ো মানুষ, কিছুদিন পরে রিটায়ারমেন্টে চলে যাব, কিন্তু আপনাদের ভিতর থাকলে আমি এখনো মনে করি যে আমি সেই 25 বছরের মানুষ। তো এটা কেন পাপ হবে? আমার কোনো কিছুর দ্বারায় যদি কারো ক্ষতি না হয় তাহলে পাপ কেন হবে? আমি যদি কোনো সামাজিক নর্মকে ভেঙে না দিই, কাউকে কষ্ট না দিই, কেন পাপ হবে? আমি জানি না, আমি কোনো পণ্ডিত ব্যক্তি নই, বাট আপনার সাথে আমি কেন এই প্রশ্নটা আপনি করেছেন সেটাও আমি বুঝতে পারছি না, যে পাপের প্রশ্ন কেন এখানে আসলো। আমি তো পজিটিভলি দেখি। থ্যাংক ইউ। সাজেদা জাহান, আমিও। আচ্ছা। সাজ্জাদ আলহামদুলিল্লাহ। মনোয়ার এডুকেশন। স্যার যতটুকু জানি ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে 2 বার অভিশংসিত হয়েছিলেন। তাছাড়া বাইডেনের সময় তার উস্কানিতে হোয়াইট হাউস আক্রমণের মতো ঘটনা ঘটেছিল, সেই সাথে তার বর্তমান ডিসিশন মেকিং নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তারপরও এমন মানুষকে আমেরিকার মতো দেশ নির্বাচিত করার কারণ কি? সেটি কি 16-20 নারী প্রতিনিধিদের প্রতি আমেরিকানরা একটু কি কনফিউজ, নাকি অন্য কোনো? আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন, ডোনাল্ড ট্রাম্প অভিশংসিত হন নাই। অভিশংসিত হওয়া সেটা হলে তাহলে তো তার চাকরি থাকতো না। তার বিরুদ্ধে কমপ্লেনটা আনা হয়েছিল, কিন্তু সেটা 2 কক্ষ থেকে পাশ হয়ে উনি একেবারে অভিশংসিত হয়ে যান নাই। অভিশংসিত হলে তো উনি প্রেসিডেন্ট থাকতেন না। হ্যাঁ হ্যাঁ, বাট ওনার ব্যাপারে অভিযোগ আনা হয়েছিল, সেই অভিযোগ 2 কক্ষ থেকে ক্লিয়ার হয়নি, সুতরাং উনি অভিশংসিত হন নাই। আরেকটা যেটা বলেছেন যে উনি কেন প্রেসিডেন্ট হয়েছেন, খুব প্রথম সাদাসিধে জবাব হলো যে আমেরিকানরা চেয়েছে, এই জন্য হয়েছে। এখন আসেন অন্য কিছু, আমেরিকানরা কেন চেয়েছে। আপনি কি জানেন বেশিরভাগ বাংলাদেশি আমেরিকান তারা ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দিয়েছে, বেশিরভাগ। আচ্ছা, এখন আসেন আপনি কি কারণ হতে পারে। আমরা তো সব জানি না, আমরা অনুমান করি শুধুমাত্র, আমাদের অনুমান ভুল হতে পারে। প্রথম হলো যে জো বাইডেনের সময়, জো মানে জোসেফ বাইডেনের সময় মুসলমানরা বা বাঙালিরা বা এই আমাদের এশিয়ানদের একটা অংশ, তারা মনে করেছিল যে উনি মুসলিম বিদ্বেষী। আর রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, রিপাবলিকানদেরকে বলা হয় গপ, GOP, গ্র্যান্ড ওল্ড পার্টি। এটাকে বলা হয় সাধারণের দল, প্রলেতারিয়েত, সাধারণের দল। আর ডেমোক্র্যাটদেরকে বলা হয় ব্লু ব্লাডেড। এটার কারণ আছে, রাজা উজিররা মানে প্রিন্সরা, বড় লোকরা এই দল করতো, সেখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের কারণে তাদেরকে ব্লু ব্লাডেড বা ব্লু আইড বয় এগুলো বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। বনেদিদের দল বলা হয়ে থাকে এদেরকে। সেটাও প্রলেতারিয়েতদের পছন্দ করবে, সেটা একটা বিষয়। এবং ওনার একটা ধারণা ছিল যে উনি মানে কি বলে আপনার অসম্ভব বুড়ো হয়ে গেছেন, মুসলিম বিদ্বেষী, গ্র্যান্ড ওল্ড পার্টি মুসলিমদের পক্ষে আছে, এই ধরনের একটা ধারণা ছিল। দ্বিতীয় হলো যে হ্যাঁ, আমেরিকাতে কিন্তু শুরু থেকে নারীদের ভোটাধিকার ছিল না, অনেকগুলো সংশোধনীর পরে এসে নারী ভোটাধিকার হয়েছে। তার মানে শুধু এখন নয়, কমলা হ্যারিসের সময় নয়, এর আগেও যদি আপনি দেখেন মিসেস ক্লিনটনের সময়, সে সময়ও কিন্তু উনি ভোট বেশি পেলেও জিততে পারেন নাই। তো তখনও আমরা দেখেছি। তার মানে এটা একটা কারণ হিসেবে মানুষ মনে করে যে এখনো আমেরিকার লোকজন নারীদেরকে এরকম নেতৃত্বে দেখতে পছন্দ হয়তো করে না। তো এখানে একাধিক কারণ আমরা বললাম। একটা হলো যে সাধারণ মানুষজন ডেমোক্র্যাটদেরকে একটু নীল রক্তের মানুষ মনে করে, বড় লোকদের দল মনে করে। আবার কিছু সাধারণ মানুষ যারা ধর্মীয় অনুভূতি নিয়ে চলে, তারা এদেরকে ইহুদিদের বেশি পক্ষে মনে করে। যদিও যে দলই আসেন তারাই খ্রিস্টান ইহুদিদের পক্ষে, মুসলমানদের পক্ষে কেউই নাই, যতই যা বলেন না কেন। বাট তারপরেও মানুষের পারসেপশন ম্যাটার্স। পারসেপশন মে নট বি ট্রু, বাট ইট ম্যাটার্স। দেখেন খবরের কাগজে যত খবর আসে এগুলো কিন্তু সব সত্য নয়, কিন্তু ততক্ষণে খবরে যা এসছে যে অমুক তমুককে
মার দিয়েছে, আসলে সে মারে নাই, হয়তো একটা মুখে কথা হয়েছে, ঝগড়া হয়েছে, কিন্তু ততক্ষণে তো রাষ্ট্র হয়ে গেছে, অমুক তমুককে মার দিয়ে ফেলেছে। সো এ ধরনের পারসেপশন কিন্তু মানুষের ভিতরে মানে কাজ করে, যদিও পারসেপশনটা সত্য নাও হইতে পারে। তো এই ধরনের ইলেকশন, যুদ্ধ, এ সমস্ত ক্ষেত্রে পারসেপশন অনেক বড় বিষয়। আপনি দেখবেন যে খুব সম্ভবত গত রাতে জেনারেল আসিম মুনির তেহরানে গিয়েছেন কোনো গোপন সংবাদ নিয়ে, আমেরিকার সাথে তার যে লেনদেন হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে যে নেগোসিয়েশন হচ্ছে সেগুলো নিয়ে যাচ্ছে, মিডিয়াতে খুব বেশি আসে নাই, কিন্তু মানুষ এই জন্য মানুষ জানছে না, কিন্তু ঘটনা কিন্তু ঘটছে। তো পারসেপশনের মধ্যে সেখানে আসছে না, এটা পারসেপশন আসছে যে আমেরিকা হেরে যাচ্ছে, তার সঙ্গে অন্যান্য জিনিসগুলো নিয়ে আসা হচ্ছে। তো সত্য এবং পারসেপশন সবসময় এক নাও হতে পারে। তো ভোটের ক্ষেত্রে এগুলো অনেক বেশি কাজ করে, কেমন। আর আমেরিকানদের একটা বড়, যারা সান অফ দ্য সয়েল আমেরিকাতে, তাদের একটা বড় অংশ এরা হিরোইজমকে পছন্দ করে, ইউফোরিজমকে পছন্দ করে। হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, লড়কেলেঙ্গে পাকিস্তান, এই ধরনের কথাবার্তা বললে তারা হিরো হিরো মনে করে অনেক ক্ষেত্রে, সান অফ দ্য সয়েল যারা, মাইগ্রেটেড লোকজনের কথা আমি বলছি না। তো সেটাও একটা বিষয়। ডেমোক্র্যাটদের চেয়ে বেশি লড়কেলেঙ্গে পাকিস্তান মার্কা স্লোগানগুলো রিপাবলিকানরা বেশি দিয়েছে। তারপরে তো টাকার একটা খেলা আছেই। সবচেয়ে ধনী মানুষ, টেসলারের মালিক, সে তো বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে, যদিও তাদের দোস্তি অল্প দিনের ভিতরে ভেঙে গেছে। পয়সা একটা ফ্যাক্টর হিসেবে সব জায়গায় কাজ করে। তো অনেক কিছু বিষয় নিয়ে কাজ করে, একটা শুধু নয়, সবকিছু মিলিয়েই এটা হয়েছে। শ্রীলা মজুমদার পিউ, অনেকে দেখা যায় যে সঙ্গীত শিখেছে, গান গাইতে পারে, সেক্ষেত্রে এটি প্রভাব পড়ে, এটিকে আমার বলা উচিত, কিভাবে বলতে? অবশ্যই গান গাওয়া একটা আর্ট এবং ভালো জিনিস। আপনার শখ, পছন্দ, এগুলোর যদি বিষয়, যখন আপনি যেমন ইন্ট্রোডিউস ইউর সেলফের ক্ষেত্রে আপনার শখের বিষয়, পছন্দের বিষয়, প্যাশনের বিষয় আপনি বলতেই পারেন। তো তখন ওনারা বললে যে আচ্ছা, তো আপনি কি তাহলে, বা তুমি কি তাহলে গান গাও? কোন ধরনের গান গাও? আচ্ছা, একটা গান গেয়ে শোনাও তো। এরকম ঘটেছে, অনেক জায়গায় ঘটেছে। একজনকে বলেছে, ভাই তুমি একটু নেচে দেখাও তো। তো ওখানে নাচা শুরু করে দিয়েছে, এবং তাকে ভাইবাতে নিশ্চয়ই ভালো নাম্বার দিয়েছে, এবং সে ফরেন সার্ভিসে এসেছে। সো এটা পজিটিভ হিসাবে কাজ হতে পারে। শৈলা প্রশ্ন করবে কিনা আমি জানি না, বাট এটা তো একটা ভালো গুণ, হতেই পারে, সেটা একটা প্রভাব পড়তে পারে। পড়বে আমি সেটা বলছি না, পড়তেও পারে, যদি ওনারা ওইদিকে নজর দিয়ে থাকেন। আচ্ছা, কোন ধরনের গান আপনি গান বা তুমি গাও, গানের অন্তরা, অমুক তমুক, গ্রামার নিয়ে কিছু জিজ্ঞাসা করলো, আচ্ছা কোন গানটা ভালো, একটা গান গেয়ে শোনাও, হতে পারে। জরুরি অবস্থা এবং জরুরি ক্ষমতার মধ্যে পার্থক্য আছে কি? থাকলে কিভাবে সেটাকে উপস্থাপন করব? আচ্ছা, ঠিক আছে। জরুরি অবস্থা হলো একটা সময়, এটা হলো একটা সময়, জরুরি ক্ষমতা না। জরুরি ক্ষমতা ভিন্ন জিনিস। আর এটা জরুরি ক্ষমতা বলে না, অন্য শব্দে বলে, সেটা আমরা পরে দেখছি। জরুরি অবস্থাটা হলো দেশের স্বাভাবিক অবস্থা যখন না থাকে। ধরেন ঝড় হচ্ছে প্রচন্ড, তীব্র ঝড়ে মানুষের জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তার বিদ্যুতের তার ভেঙে গেছে, ঘর বাড়ি উড়িয়ে নিয়ে চলে গেছে। তো এই অবস্থায় তো আর সরকার অফিস আদালত খুলে চাকরি করা শুরু করবে না, গাড়ি ঘোড়া চালাবে না। তখন একটা অবস্থা ঘোষণা করলো যে এই অবস্থা, যেমন এখন জরুরি একটা অবস্থা চলছে পেট্রোলকে নিয়ে, সরকার পেট্রোলকে কম দেয়া শুরু করেছে, রেশনিং করা শুরু করেছে। তো জরুরি অবস্থা এরকম, সেটা রাজনৈতিক হতে পারে, কোনো বিপ্লবের সময় হতে পারে। সরকার এই অবস্থাটাকে একটা বিশেষ অবস্থা হিসাবে ঘোষণা করে স্বাভাবিক সময়ের বলবৎ আইনগুলোকে স্থগিত করে দিতে পারে ওই সময়ে। যেমন জরুরি অবস্থায় মার্শাল্লাহ ঘোষণা করে দিয়ে সংবিধানকে অকার্যকর করে রাখা হলো, ক্যাপ্টিন অ্যাবিয়েন্স বন্ধ করে রাখা হলো, এরকম হতে পারে যে সংবিধান আর এখন মানা হবে না, এই জরুরি অবস্থাতে আইন টাইন চলবে না, মানুষকে আগে বাঁচাও, এর বাইরে চলে গিয়ে বাঁচাও। তো এটা হলো জরুরি অবস্থা। ওই সময়টা কেটে গেলে আবার নর্মাল অবস্থায় ফিরে চলে আসবে। আর জরুরি ক্ষমতা হলো যেমন সন্ত্রাস দমন আইন, এই ধরনের কোনো বিষয় যেটা এক ধরনের পার্মানেন্ট অবস্থা, যতদিন ওই আইনকে রহিত করা না হবে ততদিন এটা চলতে থাকবে। যেমন সন্ত্রাস বেড়ে গেছে, সো র্যাব তৈরি করা হয়েছে, র্যাবকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যেটা স্বাভাবিকভাবে দেওয়া হয় না। গুলি করার ক্ষমতা, যে কোনো জায়গায় যে সন্ত্রাস যদি তারা দেখে সেখানে যে মানে অ্যারেস্ট করার অবস্থা, কোনো সাধারণত অ্যারেস্ট করতে হলে তার বিরুদ্ধে মামলা থাকে অথবা ওয়ারেন্ট থাকে, তো ওয়ারেন্ট ছাড়াও তাকে অ্যারেস্ট করার ক্ষমতা দেওয়া হয়ে থাকে।
এই যে ধরনের একটা বিশেষ আইন যেটা, এগুলোকে জরুরি আইন বা জরুরি ক্ষমতা হিসাবে দেখা যেতে পারে। তোফায়েল, প্রশাসনিক আইন এবং প্রশাসনিক আদেশ। আচ্ছা, আইন তো হলো যেটা সংবিধানের ভিতর থেকে বা পার্লামেন্ট থেকে পাশ হয়ে আসে, সেটা হলো আইন। সেটা প্রশাসনিক হোক, জুডিশিয়াল হোক, যে কোনো ক্ষেত্রেই সেটা হতে পারে। সংবিধান থেকে যেটা পাশ হয়ে আসে সেটা হলো আইন। আর আদেশ হলো যেটা যে কোনো একটা আইনের মধ্যে, আইনের ভিতরে থেকে, ধরেন আপনার মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, বা ধরেন বিদ্যুৎ মন্ত্রণালয়, ওনারা একটা আদেশ দিল যে এখন থেকে কেউ আর 25 ডিগ্রির নিচে এসি চালাইতে পারবে না, কারণ বিদ্যুতের সমস্যা হচ্ছে, বা এখন থেকে কাউকে 10 লিটারের বেশি তেল দেয়া যাবে না। এটা আইন নয়, এটা হলো প্রশাসনিক আদেশ। একটা ওই যে যেমন জরুরি একটা অবস্থা আমরা বলেছিলাম, এরকম বিশেষ পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আইন নয়, কিন্তু প্রয়োজনে এই আদেশ এই মন্ত্রণালয় দিতে পারে। আর আইন তো পার্মানেন্ট একটা বিষয়, যেটা মাননীয় এমপিরা ওনারা পাশ করে থাকেন। রাশেদ মাইন, স্যার, আই এম অ্যামেজড বাই ইয়োর ইন্টেলেকচুয়াল ডেপথ, কুড ইউ হ্যাঁ, already I replied to that, isn't it, Rashid? That was might be a repetition, I don't know. ও, এটা বারবার আসছে। প্রশাসনিক আইন আদেশ, এটাও তো বললাম। নুরেকা আয়াত নূর, ওয়ালাইকুম আসসালাম। সোহানুর রহমান পলাশ, sir, I'll face Baiba in the 47 BCS inshallah, where my first choice is BCS Foreign Affairs cadre, BCS Foreign Affairs, but I sometimes feel some hesitation to express my thought in English. What can I do now for giving better Baiba? Well, if the question is asked in English, you have to reply in English, Shohanur. And already I replied about it, that how will you improve your conversation. One is you have to speak. There is no shortcut way. Not today, from now you will start speaking in English. Make a team if possible with your friends and speak in English. Make it bound that, okay, we'll never speak in another language. Don't think about grammar, don't think about other things. That is fine, no issue. Always I used to say that you need not to say I eat rice, ami bhat khai, I rice eat, ami bhat khai, make it I rice eat, don't worry. Day after tomorrow it will be okay. So don't try to correct all of your grammatical errors. Initially you speak whatever the way you can, just you open your mouth. But within a week or within 15 days or within a month, you can see how improvement you are having in you. So that is not an issue. And second thing is, yes, of course, you need to improve, or you need to memorize some word, the vocabulary. Improve your vocabulary so that you can find the language, you can find the word when it is required, right? So don't care about the grammar initially, and increase your vocabulary and start speaking even with yourself. You speak in English with yourself. You speak, go to a cow and speak with him, doesn't matter. Speak with in front of the cow. It doesn't matter what you are talking about, with whom you are talking about, because you need to open your mouth. You need মুখটাকে সচল করেন। Okay, do it, Shohanur. Already I replied it to some other question earlier. Monwar. নিউজ মিডিয়ার ক্ষেত্রে দেখা যায় সিএনএন, রয়টার্স, বিবিসি বা আমেরিকান নিউজগুলোতে আমেরিকার জয় জয়কার প্রকাশ হচ্ছে, আবার আল জাজিরার মতো চ্যানেলে দেখা যায় আমেরিকান বা ইউরোপিয়ানদের অন্যভাবে দেখানো হচ্ছে। সেই ক্ষেত্রে উত্তরের ব্যাপারে কোনটি প্রাধান্য দিতে হবে? মনোয়ার, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। দেখেন, এখন ইমবেডেড জার্নালিজম একটা নেগেটিভ শব্দ এসছে, যেটাকে হলুদ সাংবাদিকতাও বলা হয়ে থাকে। তাদেরকে যা দেয়া হয় সে ওইভাবে বলে তার নিউজ মিডিয়া থেকে। নিউজ সবসময় সত্য নাও হতে পারে। প্রত্যেকটা নিউজ চ্যানেলের
কিছু গডফাদার থাকে। সো সেগুলো বড় ইস্যু হিসেবে সামনে এনে আনার চেষ্টা করা হয়। আর আবার কোনো ক্রাইসিস বা কোনো যুদ্ধ এ ধরনের ক্ষেত্রে নিউজ মিডিয়াগুলো, শুধু নিউজ না, যে কোনো মিডিয়াই তার দৃষ্টিকোণ থেকে, পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে সে খবর পরিবেশন করে তার প্রভুর ইচ্ছে অনুযায়ী। সুতরাং সত্য সে জানার পরেও অনেক ক্ষেত্রে বলে না। তাহলে আমি কি করব, এটা একটা বিষয়। আল জাজিরাও যে সব ক্ষেত্রে সঠিক কথা বলে তা কিন্তু নয়। আল জাজিরা যেহেতু কাতার ভিত্তিক, তারপরেও আমরা বলবো যে আল জাজিরা কিছুটা সত্য কথা বলার চেষ্টা করে। ইভেন আপনি যদি টিআরটি দেখেন, টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন, টিআরটি টার্কিশ চ্যানেল, ওরা দেখবেন যে যুদ্ধ সংক্রান্ত বিষয়ে, অন্য বিষয়ের কথা আমি বলছি না, তারা যথেষ্ট সাবজেক্টিভ খবর দেওয়ার চেষ্টা করে। তো এই জন্য আপনার নিজস্ব বুদ্ধিমত্তাটাকে অ্যাপ্লাই করতে হবে। বিবিসি দেখেন, যখন ইরাকে যুদ্ধ হলো, যুদ্ধ তো না, আক্রমণ হলো, তখন তারা যে খবরগুলো দিয়েছে ভারীভাবে একপেশে, ভারীভাবে। সিএনএন এর তো বদনাম রয়েছেই, তারা আমেরিকার একেবারে খাস চামচাগিরি করে। সিএনএন তো শুরু করেছিল কেবল দিয়ে, পরে স্যাটেলাইটে গিয়েছে তারা। সো আপনার নিজস্ব কিছু চিন্তাধারাও এখানে নিয়ে আসা জরুরি। আপনি বাংলাদেশের নিউজ দেখলে দেখবেন যে ইরানের জয় জয়কার, সব জায়গায় ইরান জিতে গেল, আমেরিকা একেবারে জাহান্নামে চলে গেল, ইসরায়েলের সব পুড়ে ধ্বংস হয়ে গেল। তো এটারও কারণ কিছু থাকতেই পারে, যে বাংলাদেশের মানুষ যেটা শুনতে চায়, আমাদের নিউজ মিডিয়ার কেউ কেউ সেটা বেচে। কারণ ওই খবরটা বেচলেই মানুষ তার নিউজ পেপার কিনবে, তার পত্রিকার কাটতি বাড়বে, মানুষের কাছে পৌঁছানোর জায়গা বাড়বে, বিজনেস ভালো হবে। সেটা সব সত্য না হলেও, ভারতে বাংলাদেশের বিরুদ্ধে গালি দিলে দেখবেন সবাই হুহা করে ভারতীয়রা দেখছে, খুশি হচ্ছে, সেটা সত্য না হলেও। তো এটা খবর বেচার একটা মাধ্যম, খবর তো এটা বিজনেস হাউস, সো তার বিজনেসের জন্য এটা করতে পারে। এখন প্রশ্ন হলো যে আমি কি করব, এটা হলো জরুরি আমার জন্য, সত্য এটা আমার জন্য জরুরি। সো আমার একাধিক মিডিয়াতে বিচরণ করতে হবে। যে ঘটনাটাকে আপনি দেখছেন, আমি যেটা করি, যেমন ধরেন বিবিসিও দেখি, রয়টার্সও দেখি, সাথে আমি টিআরটিও দেখি, আল জাজিরাও দেখি, ওই ঘটনার উপরে তো ওয়েবসাইটে পাওয়া যায়, সব জায়গায় খবর লাইভ দেখতে হবে সব জরুরি না, এটা আপনি ওয়েবসাইট গুলোতে গেলেও স্পেসিফিক খবর আপনি পেয়ে যাবেন। তারপরে টার্কিশ চ্যানেল যেটা টিআরটি, সেটাও দেখি, দেখে টেকে ইভেন ইরানের নিউজ চ্যানেল সেটাও দেখি, দেখে নিজে একটা কনক্লুশনে আসার চেষ্টা করি, অতীতকে ঘেটে, অতীতে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, সেগুলোর সাথে মিলিয়ে নিজে একটা জবাব তৈরি করার চেষ্টা করি আমি। সো এটা আপনার নিজস্ব স্বকীয়তার উপরে নির্ভর করছে। কোনো একটা চ্যানেলকে আমি অন্ধের মতো অনুকরণ করাকে সাজেস্ট করছি না, আপনার নিজের বুদ্ধিমত্তা জ্ঞানকে আপনি অ্যাপ্লাই করবেন, সেটাই আমি মনে করি। সবারটা পড়বেন, পড়ে নিজে একটা কুক করবেন। তোফায়েল, রাষ্ট্রবিজ্ঞানের একজন স্টুডেন্টের জন্য কয়েকটা রেফারেন্স বই উপকৃত হব, যেগুলো রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্টিভ বিষয়ে মোটামুটি ভালো একটা পারফরমেন্স করা যায় ভাইভাতে। তোফায়েল, আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নই ভাই, আমি পিওর বিজ্ঞানের ছাত্র, আমি ইঞ্জিনিয়ারিং থেকে লেখাপড়া করেছিলাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। সুতরাং আপনি যদি টেক্সট বইয়ের রেফারেন্স আমার কাছে খুঁজেন রাষ্ট্রবিজ্ঞানের, আমার জন্য এটা কঠিন হয়ে যাবে, সত্য বলছি, এটা আমার জ্ঞানের বাইরে। তারপরেও আমার কাছে, আমি রিটেনের জন্য যখন ক্লাস নিতাম, যে বইগুলো আমি দেখতাম, বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী বা অন্য ইউনিভার্সিটি থেকে প্রফেসররা কেউ কেউ যে বইগুলো লেখেন, দু একটা বই খুবই ভালো, আমাদের মতো সাধারণের জন্য যাদের জ্ঞান নেই, সেটা হতে পারে, সেটা আপনার যারা শিক্ষক আছে ওনাদের কাছ থেকে জানতে পারেন। সাথে আমার কাছে যেটা মনে হতো, ইংরেজি বই না পড়েও নেতাজি সুভাষ বসু বিশ্ববিদ্যালয় আছে পশ্চিমবঙ্গে, ওখানকার দু একটা বই, রাষ্ট্রবিজ্ঞানের বই বাংলায় লেখা, ওগুলো আমার কাছে ভালোই মনে হতো। আপনি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনি একজন শিক্ষকের কাছে জিজ্ঞাসা করলে বেটার হবে ভাই, আমার এই ব্যাপারে ধারণা কম, সুতরাং আমার সাজেশন এখানে আপনি না নিলেই ভালো হবে। রাষ্ট্রবিজ্ঞানে পারফরমেন্স কাজ, একই প্রশ্ন,
গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মধ্যে পার্থক্যটা কিভাবে ব্যাখ্যা করবেন? তোফায়েল, আমি তো পলিটিক্যাল সায়েন্সের ছাত্র না ভাই। আপনি যদি এই সবকিছু আমাকে জিজ্ঞাসা করেন আমার জন্য কঠিন হয়ে যাবে। আপনি তো একাডেমিক জায়গায় চলে যাচ্ছেন, আমি তো একাডেমিক জায়গায় নাই, বা আমি তো একাডেমিশিয়ান না, রাষ্ট্রবিজ্ঞানের আমি শিক্ষক নই। সুতরাং এগুলো রাষ্ট্রবিজ্ঞানের যারা শিক্ষক ওনাদের কাছে জিজ্ঞাসা করলেই ভালো হবে তোফায়েল। তবে আমি আমার নিজের সেন্স থেকে যেটা বুঝতে পারি, আন্দোলন হলো চলমান একটা প্রক্রিয়া, আর অভ্যুত্থান হলো যখন একদম সব ধরনের মানুষ এই আন্দোলনে সামিল হয়ে নতুন কোনো একটা পরিবর্তন ঘটিয়ে ফেলে, সেটা হলো অভ্যুত্থান, আপরাইজিং। কেমন? এটা আমি বুঝি, আমি কিন্তু একাডেমিক হিসাবে বলছি না। একাডেমিক বিষয় আপনি বই থেকে খুঁজে নিতে পারবেন, ইভেন আপনি গুগলে সার্চ দিলেও আপনি এগুলা তথ্য পেয়ে যাবেন ভাই। আবারও বলছি, আমাকে আপনি রাষ্ট্রবিজ্ঞানের মতন যদি থিওরিটিক্যাল বিষয় জানতে চান, আমার সেটা জানার বাইরে। জি, হাসনাইন স্যার, ভাইবার দিন ক্লিন শেভ না করে যদি কিছুটা চাপ দাড়ি থাকে ভাই, আমি দাড়ি নিয়েই তো ভাইবা দিয়েছিলাম। দাড়ির সাথে আপনার যদি শেভ না করে একটু চাপ দাড়ি রাখার অভ্যাস থাকে, অসুবিধা কোথায়? এলোমেলো একেবারে বুনোদের মতো না লাগলেই হলো। আপনি যদি সুন্নাত হিসাবে দাড়ি রাখেন, সেটারই বা কোনো সমস্যা আমি দেখি না। এটা নিয়ে তো কারো মাথা ব্যথা হওয়ার কারণ নেই। কিন্তু কেউ যদি আহমেদ সফা হতে চান, তাহলে সেরকম করে চলতে হবে আমাকে আপনাকে। কিন্তু যেহেতু আপনি ভাইবা দিতে যাচ্ছেন, চাপ দাড়িতে আপনাকে ভালো লাগতেই পারে, আপনার শরীরের সাথে সেটা যদি মানান হয়, সুন্দর করে আপনি কিছুটা বলেছেন, আপনি লম্বা চাপ দাড়ি বলেন নাই, তো কিছুটা, এখন তো ফ্যাশন হিসাবেও অনেকে চাপ দাড়ি রাখে, তো সমস্যা কোথায় ভাই? আপনার শরীরের সাথে ভালো যেতে পারে, আমি তো সমস্যা দেখছি না তাতে, এলোমেলো না থাকলে হলো। যেটাতে আপনার ভালো লাগবে এবং ভালো দেখাবে সেটা করে যাবেন, কোনো অসুবিধা নেই। আমি একটা প্রশ্ন করি, আপনারা জাস্ট এই একটা প্রশ্ন দিয়েই আশা করি অনেকক্ষণ অনেকগুলো জবাব দেওয়া যাবে, এবং প্রায় অর্ধেক পার্টিসিপেন্ট তারা চলে গেছে দেখছি, সুতরাং ক্লাসও শেষ করে দেওয়া উচিত, যেহেতু আসলে সবার জন্য এখন আর আগ্রহের জায়গায় নাই, সুতরাং শেষ করে দেওয়াটাই বেটার। বাংলাদেশ কি বহির্বিশ্বে নিজেকে পুরোপুরি এথিক্যাল স্টেট হিসেবে উপস্থাপনের চেষ্টা করে? এথিক্যাল বিষয় পৃথিবীতে কোথাও কি আছে? এথিক্স মেনে কে চলে বিশ্বে, আমাকে কি বলতে পারবেন সৌরভ? এখন আপনি যদি এথিক্সের ডেফিনেশন বলেন আমার স্বার্থই আমার এথিক্স, তাহলে ঠিক আছে। আবারও তাহলে ওই মূল বিষয়ে চলে যেতে হবে। এথিক্স বলতে আপনি কি মিন, আপনার ডেফিনেশনে এথিক্স কি? কারণ আন্তর্জাতিক সংজ্ঞায়নে কোনো কিছুরই নির্দিষ্ট বিষয় বোঝানো খুব ডিফিকাল্ট। সন্ত্রাস আজ পর্যন্ত কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেফিনেশন পাওয়া যায় নাই। আন্দোলন আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সরাসরি ডেফিনেশন সর্বগ্রাহ্য আপনি পাবেন না। তো এথিক্স হলো সেটা, আমার দেশে ধরেন বাংলাদেশ বা সাউথ এশিয়াতে এক ধরনের এথিক্স মেনে আমরা চলি, বড়দের সামনে আমরা সিগারেট খাই না, সেটা এথিক্স। কিন্তু যখন ইউরোপে জানতো সে বাপ মা ভাই বোন একসাথে বসে অ্যালকোহল নিচ্ছে, সেটা তার এথিক্সের বাইরে নয়। তো সময়ের সাথে, পরিবেশের সাথে, জায়গার সাথে এই যে চিন্তার জায়গা, কাস্টমের জায়গা পরিবর্তন হয়ে যায়। সো এক এক জায়গার জন্য, এক এক পরিবেশের জন্য, ইভেন একটা শিক্ষিত লোকের যেটা এথিক্স, একটা কম শিক্ষিত লোকের মধ্যে এথিক্সটা ভিন্ন রকম হতে পারে। কাটা ভালো কাটা মন্দ আমি সেটা বলছি না। আমি আমার শিক্ষকের সামনে এখনো বসি না, এটা আমার এথিক্স। অনেকে শিক্ষকের সামনে যে জোরে গলায় চিৎকার করে কথা বলে, সেটা তার বিষয়। সো এথিক্সটা এক একজনের জন্য এক এক রকম হতেও পারে। সুতরাং এথিক্যাল রাষ্ট্র হিসেবে আমি উপস্থাপন করছি কিনা এটা ডিপেন্ড করে। আর যদি আপনি ওভারঅল একটা বিষয় বলেন, তাহলে পৃথিবীতে মোটামুটি গ্রাহ্য, আমি বলছি না এটা সর্বগ্রাহ্য, এথিক্স হিসেবে স্ক্যান্ডিনেভিয়া বা নর্ডিক কান্ট্রি গুলো তারা কিছুটা
আন্তর্জাতিক আইনের এথিক্স মেনে চলার চেষ্টা করে। আপনি যদি দেখেন আমরা কি এথিক্স মেনে চলি ভাই, আমরা তো এমনি গরিব মানুষ। সো আমাদের এথিক্স হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টুয়ার্ডস নান। এটা আমার রাষ্ট্রীয় এথিক্স। বহির্বিশ্বের ক্ষেত্রে যদি বলেন এটাই আমার এথিক্স। তার মানে আমি কারোর দিকে ঝুলেও পড়বো না, কাউকে শত্রুও বানাবো না, কারণ আমার সবাইকে প্রয়োজন। আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার সবকিছু এখনো পর্যন্ত নিজের পায়ে 100% আমি দাঁড়াইনি, বিশ্বের কেউই দাঁড়ায় না, আমিও দাঁড়াইনি। সুতরাং এথিক্যালি কিভাবে আমার এথিক্স, তো আমি বললাম যে আমার এথিক্স তো নিয়ে আমি দাঁড়িয়ে আছি, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টুয়ার্ডস নান, দ্যাট ইজ মাই এথিক্স। স্যার ভাইভাতে যদি কোনোভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পারসেপশন চলে আসে বর্তমান অতীত বিষয়, সেই ক্ষেত্রে কিভাবে উত্তর করব? আপনি যদি স্পেসিফিক প্রশ্ন বলেন মনে হয় তাহলে আমি সেটা বলতে পারি। তারপরেও আমি বলি প্রেক্ষাপট তো আসতেই পারে এবং আসাটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে হলো যে আমি যদি মনে করি, যেমন আপনি যদি এটা মিন করে থাকেন যে আওয়ামী লীগ, ইন্টারিম, বিএনপি কার সময়টা কেমন, কি ধারণা কখন, তো সেই ক্ষেত্রে হলো যে আপনি তিনটা সময়কে এক ধরনের ফ্রেমের মধ্যে এনে কম্পেয়ার করার চেষ্টা করা। আমি সরাসরি এখন বিএনপি বিধায় আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো, জোর করে হলেও বলবো, আর বিএনপির খারাপটা না বলে শুধু ভালোটা বলে যাব, আমি এটাতে বিশ্বাসী না। আমি এখানে ঠিক যেটা হওয়া উচিত, হ্যাঁ আমি কিছুটা পরিশীলিতভাবে সেটাকে বলার চেষ্টা করব। বিএনপি খারাপ, আওয়ামী লীগ যা করছে বিএনপি তাই করে যাচ্ছে, হ্যান ত্যান, এভাবেও আমি বলবো না। কারণ আপনি ওই প্রেক্ষিতের পার্শিয়াল জানেন, পুরোটা হয়তো জানেনই না। সুতরাং আমার জানাটার মধ্যে সীমাবদ্ধতা রয়ে গেছে। একজন যখন কোনো একটা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিয়েছেন, ওই সিদ্ধান্তের পিছনের বিষয়গুলো আমি জানি না, আবারও আমি ওই পারসেপশন নিয়ে নিজের মতন করে চিন্তা করে চলছি। এই পারসেপশন দেখেন, একজন ধরেন আওয়ামী লীগ করে, তাকে গিয়ে আওয়ামী লীগের বদনাম করলে সে কিন্তু এটাকে পছন্দ করবে না, তার মানে তার পারসেপশনে এটা নিবে না, সে পারসিভ করে আওয়ামী লীগ একেবারে সবচেয়ে ভালো, কোনো ভুল করে নাই। আবার যখন আপনি এই ইন্টারিম গভর্নমেন্টের কথা বলবেন, তারা বলবে যে আওয়ামী লীগ যা করেছে সব খারাপ করেছে। ভাই কেউ সব ভালো করে না, সব খারাপও করে না, ভালো মন্দ মিলিয়েই করে, কম বেশি হতে পারে, মানুষের বোঝার ভুল হতে পারে, সত্য মিথ্যা হতে পারে, অনেক কিছু হতে পারে। সুতরাং এই প্রেক্ষাপটগুলো যদিও জটিল, কিন্তু খুব টেকনিক্যালি এগুলোকে বেশি নেগেটিভিটির দিকে না যাওয়াটা ভালো। হাসনাইন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সরাসরি আপনাকে হয়তো এত প্রশ্ন করতে পারতাম না, কনফিডেন্সকে ধন্যবাদ। আপনার জন্য দোয়া ভালোবাসা রইল স্যার, আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে সম্মানিত করুন। আমিন। হাসনাইন ধন্যবাদ আপনাকে, আমিন। ইলিয়াস উদ্দিন, বাংলা বিভাগে একজন স্টুডেন্টের জন্য কয়েকটা রেফারেন্স বইয়ের নাম দরকার। যে বাংলা সাবজেক্ট, ভাই আমি বাংলার ছাত্র নই, সুতরাং বাংলা বিভাগের স্টুডেন্টের কোন বই পড়া উচিত আমার এই ধারণাটা নাই ভাই, আমি মাপ চাইতেছি আপনার কাছে। এটা যিনি বাংলা পড়ান ওনার কাছে, এবং যিনি বাংলার ছাত্র ছিলেন ওনার কাছে আপনি ভালো জানতে পারবেন ভাই। আন্তর্জাতিক বিষয়ক মৌলিক জ্ঞান নেওয়ার জন্য কি কি বই পড়া উচিত, হ্যাঁ এইটার একটা ধারণা আমি আপনাকে দিতে পারবো। রুদ্রশেখর নন্দী, মাশাআল্লাহ। রুদ্র, এই ব্যাপারটা আমি ধারণা দিতেই পারি আপনাকে। বেসিক ধারণার জন্য প্রথম হলো যে তারেক শামসুর রহমানের দু একটা বই আছে বেসিক বিষয়ে, আন্তর্জাতিক বেসিক বিষয়ে, সেগুলো আপনি পড়তে পারেন, সেগুলো কাজে লাগতে পারে। আর একাডেমিক বিষয়গুলোর জন্য, মানে বিসিএস এর একাডেমিক বিষয়গুলোর জন্য হলো নিয়মিত আপনি পত্রিকা পড়বেন। তারেক শামসুর রহমান, তারপরে শামীম ভাইয়ের যে কূটনৈতিক কোষ যেটা আছে, এটাতেও বেসিক কিছু ধারণা দেয়া আছে। এগুলো থেকে আপনি কিছু সংজ্ঞা, কিছু বিষয়ের অবতারণা ছোট ছোট করে লিখে দেওয়া আছে, সেগুলো আপনি নিতে পারেন, যেগুলো আপনার মৌলিক জ্ঞান আহরণের জন্য হেল্প করতে পারে। সাথে যদি আপনাকে বিসিএস ভাইবার জন্য তৈরি হতে হয়, এই মৌলিক জ্ঞানের সাথে সাথে অন্য বিষয়ে আপনাকে যেতে হবে। সেটার জন্য হলো যে নিয়মিত আপনি পত্রিকা পড়বেন, বাংলাদেশ অংশ, আন্তর্জাতিক অংশ, এগুলো আপনি নিয়মিত পড়বেন। সাথে সাথে আপনি বিবিসির বাংলা খবর শুনেন, ওয়েবসাইটগুলো দেখেন, বিবিসি, আল জাজিরা,
এ ধরনের আন্তর্জাতিক গণমাধ্যমের ওয়েবসাইটগুলো দেখেন। আর যদি কেউ ভালো ইংরেজি বা পয়সা যদি খরচ করতে পারেন, তাহলে আন্তর্জাতিক মানের যে পত্রিকাগুলো আছে, যেমন টাইমস ম্যাগাজিন, ইকোনমিস্ট, এই ধরনের যে ম্যাগাজিনগুলো, ওনারাও ভালো লেখেন, সেগুলোতে জ্ঞানের পরিধি আরো বাড়বে। অ্যানালিসিস করার জন্য আরো সুন্দর সুন্দর তথ্য সেখানে আপনি পাবেন। তারপরে যে যারা খুব ভালো লেখেন আন্তর্জাতিক বিষয়াবলীর উপরে, তাদের আর্টিকেলগুলো পড়তে পারেন। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের নিউজ পেপারগুলোর এডিটোরিয়াল, যেখানে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেগুলো পড়তে পারেন। তাহলে আপনার ওই মৌলিক জ্ঞানের সাথে সাথে অ্যানালিটিক্যাল জ্ঞানের দক্ষতাটাও ইনশাআল্লাহ বাড়বে বলে আমি মনে করি। জি ভাই। আসলে ইন্টারঅ্যাক্টিভ হলে কষ্ট কম হয়। এখানে তো আমি একাই কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি, আমি আপনাদের ইন্টারাকশনও বুঝছি না যে আপনারা কতটা নিতে পারছেন বা পারছেন না। ক্লাসের মধ্যে হলে তখন আইডিয়াটা এক্সচেঞ্জ করা যায়, ভুল ধরানো যায়, আরো বেশি সাবলীলভাবে বিষয়গুলো আলোচনা করা সহজ হয়। এখানে তো আমি একাই বলে যাচ্ছি, টায়ার্ড হয়ে যেতে হয় একা একা বেশি কথা বললে, বয়সও হয়েছে। সাথে সাথে আপনারা কতটা নিতে পারছেন কিনা, বা আমি যেটা বলতে চেষ্টা করছি সেটাই আপনি নিতে পারছেন কিনা, তাও তো আমি ভালো মতো বুঝতে পারছি না। তোফায়েল রুদ, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর করে আমার প্রশ্নগুলো উপস্থাপন করার জন্য। আপনার জন্য দোয়া ও সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে তোফায়েল, আপনার দোয়ার জন্য, আশীর্বাদের জন্য। হ্যাঁ, দোয়া করবেন আল্লাহ ভালো রাখে সবাইকে যাতে। মনোয়ার এডু আমাকে ধন্যবাদ দিয়েছেন। মনোয়ার, আপনাকেও অনেক স্বাগতম, অনেক ধন্যবাদ। স্যার অনার্স, আচ্ছা, মোহাম্মদ রাশেদ স্যার, অনার্স শেষে মাস্টার্স না করে ভাইবা ফেস করলে যদি এমন প্রশ্ন থাকে কেন মাস্টার্স করেননি, তার উত্তর কিভাবে দেয়া যায়, এটা অনেককেই জিজ্ঞাসা করা হয়। কারণ অনেকেই অনার্স করে মাস্টার্স না করে বিসিএস দিয়েছে এবং মাস্টার্স পরে করবে। আচ্ছা, এটার জন্য এক একজনের এক এক ধরনের জবাব হতেই পারে। কমনলি যেটা বলা যেতে পারে যে স্যার, প্রথমে একটা জব সিকিউর করে তারপরে আমি মাস্টার্স করব। এই জন্য অনার্স করাটা যেহেতু জরুরি ছিল, ওটা করেছি, যতদূর ভালো পারা সম্ভব করেছি। অনার্স শেষ করে এখন সাথে সাথে চাকরির প্রস্তুতি শুরু করেছি। আল্লাহ চাইতো যদি একটা চাকরি পাই, চাকরি পেয়ে তখন আবার বাপ মার কাঁধে না পড়ে নিজের টাকায় আবার সুন্দর করে লেখাপড়া করে তখন মাস্টার্স করব বা হায়ার এডুকেশন গুলো করব। ঠিক আছে, এভাবে বলতে পারেন। কারণ মাস্টার্স করা তো বিসিএস এর জন্য জরুরি না। কিন্তু এই কথাটা আবার বলেন না যে স্যার মাস্টার্স তো জরুরি না, এটা ঠিক হবে না। ওভাবেই বলেন যে স্যার আগে একটা জব সিকিউর করি, এই বয়স কম থাকতে থাকতে একটা জব সিকিউর করলে ভালো হবে, বেশি দিন সময় পাওয়া যাবে, নিজের ইনকাম দিয়ে তখন মাস্টার্স করবো ইনশাআল্লাহ। সো আর কারো যদি কোনো কিছু না থাকে আমরা শেষ করে দিতে পারি আজকে। আচ্ছা, আপনাদের কাছে যেহেতু সবাই চুপ হয়ে গেছেন, আমি তার মানে আমি শেষ করে দিয়েছি, অসুবিধা নেই। আমাকে যদি আপনারা একটু হেল্প করেন আমি খুশি হব, যে আমি যখন আপনাদের সাথে কথা বলেছি কোন কোন জায়গাটাতে আরো বেশি ভালো করা যেত, যেটা আমার উন্নতির জন্য আরো দরকার। সেটা যে কোনো বিষয় হতে পারে, জ্ঞানের স্বল্পতার জায়গা, যে অমুক অমুক বিষয়ে আরো পড়াশোনা করলে ভালো হতো বা ভালো জবাব দেওয়া যেত, উপস্থাপনা হতে পারে, তথ্য হতে পারে, যে কোনো জায়গায় বাচনভঙ্গি হতে পারে, জেস্টার পোস্টার হতে পারে,
যে কোনো ক্ষেত্রে আপনারা যদি আমাকে সাজেস্ট করেন, আমি সেই জায়গাগুলোতে আরো দেখি টাচ আপন করতে চেষ্টা করব ভবিষ্যতের জন্য। এই জায়গাটা আমাকে কে কে হেল্প করবেন একটু বলেন ভাই, যে আমি আরো কোন কোন জায়গাতে নিজেকে মানে ইমপ্রুভ করতে পারি, আমার নিজের উন্নয়নের জন্য কোন কোন জায়গা টাচ করতে পারি। কারণ আমি তো এদিকে ক্যামেরার এদিকে, আপনারা ক্যামেরার ওদিকে, আপনারা এটা ভালো দেখতে পাচ্ছেন যে আমার আরো কোন কোন জায়গায় ভালো করা উচিত ছিল বা কোন কোন জায়গায় দুর্বল জায়গাগুলো রয়ে গেছে। তো সেই জায়গাগুলো বললে যদি আমার সামর্থ্যের ভিতরে থাকে আমি ইনশাআল্লাহ ইমপ্রুভ করব নিজেকে। এই জায়গাটা আপনারা একটু দয়া করে মন্তব্য করলে ভালো হবে, খুশি হব আমি। ভাইবা ক্ষেত্রে সবসময় একটা প্রশ্ন সম্মুখীন হতে হয় যে আপনার পরিচয় দেন, ইন্ট্রোডিউস ইউরসেলফ। সেক্ষেত্রে আমি আমার পরিচয়টুকু দিতে গিয়ে কোন কোন জায়গাগুলো হাইলাইট, তোফায়েল অলরেডি এটা নিয়ে লম্বা কথা বলেছি আমি, এটা তো রেকর্ডেড থাকবে, আপনি দেখে নিতে পারেন ভাই। আমি সামারি করে দেই, এটা নিয়ে আমাদের অনেক আলাপ হয়েছে। ফুল হয়ে গেছে না, খুলে দিয়ে দেন, অসুবিধা নেই। দেখেন তোফায়েল, এটা নিয়ে আমি যেগুলো, প্রথম হলো যে আপনি আপনার নাম, তারপরে আপনার এলাকা, অমুক জায়গা থেকে এসছেন, উপজেলা পর্যন্ত যান, আমার বাবা এই করেন, এবং সেটাও পরিপূর্ণভাবে। আমার বাবা একজন কৃষক, কোনো অসুবিধা নাই তাতে। আমার বাবা স্কুলের পদার্থবিজ্ঞানের, মাধ্যমিক স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক, এটা পুরোটা। আমার বাবা একজন শিক্ষক, এটা বললে দুই তিনটা গ্যাপ থাকলো, প্রাইমারি স্কুলে না হাই স্কুলের, তাই না, কোন সাবজেক্ট পড়ান, তো ওইগুলো ভিতরে চলে আসে। আমার বাবা একটা এমপিওভুক্ত মাধ্যমিক স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক, এটা হতে পারে। আমার মা গৃহিণী, আমি অমুক বিশ্ববিদ্যালয় থেকে এই সাবজেক্টে পাশ করেছি, আমার পছন্দ এই এই জিনিসগুলো, আমার হবি এই জিনিসগুলো, ভবিষ্যতে আমি এই এই বিষয়গুলোর উপরে কাজ করতে চাই, এগুলোকেই আপনি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসেন। প্রথম দিকে দেখেন বেশ কয়েক মিনিট ধরে এটার উপরে কথা বলা হয়েছে, আপনি রেকর্ড করা আছে নিশ্চয়ই, আপনি একটু দেখে নিতে পারেন। মনোয়ার স্যার, যদি প্রশ্ন হয় যে আপনাকে প্রশাসন বা অন্য ক্যাডারের জন্য নির্বাচিত করব, সেই ক্ষেত্রে সেটির নির্বাচিত করব নাকি নির্বাচিত কেন করব, কোনটা বলতে চেয়েছেন মনোয়ার? সেই ক্ষেত্রে যদি বলে যে আপনাকে নির্বাচিত করব, বললে তো আপনি ধন্যবাদ বলবেন যে স্যার অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাকে নির্বাচিত করতে চেয়েছেন। আর যদি বলে যে কেন করব, তখন হলো যে কেন করবেন সেটার জন্য খুব বায়বীয় জবাব না দিয়ে সেখানে বলতে হয় যে স্যার, আমি মনে করি যে ওই ক্যাডারে যে সমস্ত কাজ করতে হয় সেটার জন্য যে বেসিক নলেজ থাকা দরকার সেগুলো আমার মধ্যে আছে, কারণ পাবলিক সার্ভিস কমিশনের সার্কুলারে যেগুলো বলা ছিল সেগুলো আমার আছে। এরপরে প্রিলি রিটেন পাশ করে আমি ভাইভাতে এসেছি। আপনারা যদি দয়া করে আমাকে সিলেকশন দেন, ওই ক্যাডার ভিত্তিক ট্রেনিং গুলো করে আমি ইনশাআল্লাহ ওই ক্যাডারে চাকরির জন্য নিজেকে তৈরি করতে পারবো। রকিব ইসলাম স্যার, আপনি অনেক সুন্দর করে বুঝিয়েছেন, কোনো ভুল নেই। অনুপ্রেরণা হিসেবে আপনার জীবনে কয়েকটা গল্প বলুন যা আমার চাকরিতে না গেলে জানতে বা শিখতে পেতেন না। না, ভুলের কিছু নাই ভাই, জীবনের কয়েকটা গল্প বলে। আমার জীবনটা খুবই সাদাসিধে ভাই। একটা জিনিস আমি যত দ্রুত পারি ঠিক আছে বলি, আমি বিসিএস দিতে চাইনি। আমার বন্ধুর অনুরোধে, আমি তখন কুয়েটে শিক্ষকতা করতাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, সেখান থেকে আমার বন্ধুর অনুরোধে আমি তাদের সাথে বসে বিসিএস দিয়েছিলাম। তো সেখান থেকে প্রথম দিকে খুব সিরিয়াসলি নিয়েও নাই, সেখান থেকে পরীক্ষা দিয়েও যখন হয়ে গেছে এবং ফরেন সার্ভিসে মেধায় এসেছি, কোটাতে আসিনি, তখন তো স্বভাবতই আত্মীয় স্বজন সহ সবাই মিলেও চেয়েছে, আমিও চেয়েছি, এসে জয়েন করেছি। খুবই সাদামাটা গল্প ভাই জীবনের আমার। হ্যাঁ, চাকরি জীবনে এসে কষ্ট করেছি, প্রতিহিংসার শিকার হয়েছি, দীর্ঘদিন চাকরি থেকে আমাকে বাইরে রাখা হয়েছে, কোনো লজিক্যাল বা ইললজিক্যাল কারণে যাই হোক বাইরে রাখা হয়েছে, বাইরে থেকেছি, অনেক বছর ধরে চাকরির বাইরে থেকেছি, আবার ফিরে এসেছি, যতটুকুন পারি দেশকে দেওয়ার চেষ্টা করছি আমার মেধা অনুযায়ী, আমার সামর্থ্য অনুযায়ী।
কষ্টের জায়গা তো সেখানে আছেই। যে সমস্ত মানুষকে হয়তো জীবনে উপকার করেছি তারাই মুখ ফিরিয়ে নিয়েছে, পরিচয়ও দিতে চায় নাই, একটা সময়ে কথাও বলতো না, সেটাও দেখেছি। সো আলহামদুলিল্লাহ, এটাই জীবন ভাই। সৌরভ, ইসরায়েল সামরিক প্রযুক্তিগতভাবে খুবই শক্তিশালী, তবুও রিয়েলিজমকে পাশ কাটিয়ে বাংলাদেশ আইডিয়ালিজমকে অনুসরণ করে ফিলিস্তিনকে সমর্থন দেয়। সত্য কথা বলেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ অবস্থান ধরে রাখলেও যুদ্ধ বন্ধে মানবিক সহায়তা প্রদানের পক্ষে ভোট দেয়, কোনো ব্লকে যোগ না দিয়ে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি মেনে চলে, রোহিঙ্গা ইস্যুকে মানবিক ইস্যু করে সকল পক্ষের সমর্থন আদায়ের চেষ্টা করে, স্যার এগুলো কি এথিক্যাল স্টেট হিসাবে আমাদের চিহ্নিত করে না? আবারও আমি বলছি, দেখেন এথিক্সে ডেফিনেটলি করে না, আমি সেটা বলবো না, কিন্তু রিয়েলিজম তো এথিক্স ভাই, আইডিয়ালিজমটা সব ক্ষেত্রে কি এথিক্স? আমি সেই 1000 পুরনো বছরের সবকিছু নিয়ে পড়ে থাকবো, যেখানে এখন পুঁজিবাদের সময়, সবকিছুতে মানুষ ঘুমালে সেটা পুঁজিবাদের, যেহেতু অর্থ আসে না, সুতরাং সেটাকে পুঁজিবাদ কাজ হিসেবে মনে করে না। এরকম একটা সময়ে রিয়ালিজম একটা সময় খুব গুরুত্ব বহন করতো, এখনো কি করে সেটা? মানে আইডিয়ালিজম সেটা কি সব ক্ষেত্রে করে না। নিরপেক্ষ, দেখেন এই যে আমরা যেটা বলছি না, সেটা আসলে আইডিয়ালিজম কি না সেটা আলোচনার দাবিদার, অবশ্যই আলোচনার দাবিদার। আমি যদি বলি যে আমরা যেগুলো করছি এগুলো আমি আমার স্বার্থে করছি এবং এটা রিয়ালিজম, একদম কোনোভাবেই এটাকে আমি এথিক্স তো বললামই যে আমি যেভাবে ডিফাইন করব আমার এথিক্স সেইটা, আমি এটাকে স্রেফ আইডিয়ালিজম হিসাবে দেখি না, আমি রিয়ালিজম। দেখেন এ জায়গায় বিতর্ক থাকবেই, সুতরাং আপনি একভাবে ব্যাখ্যা করতে পারেন, আমি অন্যভাবে ব্যাখ্যা করতে পারি, তার মানে এই না যে আপনারটা সঠিক আমারটা ভুল বা আমারটা সঠিক আপনারটা ভুল। আন্তর্জাতিক বিষয়গুলো এত ভালো বা এত ভিন্ন রকমের যে আপনি যুক্তি দিয়ে, তথ্য দিয়ে যেদিকে সেটাকে ব্যাখ্যা করবেন সেটাকেই আপনি করতে পারেন। সুতরাং এটা কোনো ইউনিভার্সাল জিনিস না যে আপনি যা বলবেন সেটাই হতে হবে। হ্যাঁ, যারটার মধ্যে যত বেশি তথ্য এবং তত্ত্বভিত্তিক আলোচনা থাকবে, যুক্তিভিত্তিক আলোচনা থাকবে, তারটা তত স্ট্রঙ্গার, এটা শুধু বলা যেতে পারে। তো আপনি যেটা বলছেন যে আপনি যেগুলো বলছেন এগুলো আসলে আমি যদি বলি এটা রিয়ালিজম আইডিয়ালিজম নয়, তাহলে আমি সেটা ব্যাখ্যা করতে পারবো। কারণ দেখেন একটা একটা করে যদি আমি আসি, ফিলিস্তিনকে কেন সমর্থন দেই? কারণ আমি যদি ইসরায়েলকে এখন সমর্থন দেই সরকার হিসেবে, লোকজন আমাকে ভোট দিবে না। তাহলে এটা কি শুধু আইডিয়ালিজম হলো না রিয়ালিজমও হলো? এক, দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ। কেন নিরপেক্ষ? কারণ রাশিয়াও আমার জন্য প্রয়োজন, ইউক্রেনের সাথে ইউরোপ আমেরিকানরা রয়েছে, ইউক্রেন থেকে আমি অনেক জিনিস ইম্পোর্ট করে থাকি, ইভেন ব্ল্যাক সি আমাদেরকে ব্যবহার করতে হয়, সমুদ্র বন্দর হিসেবে জিনিসপত্র ওখান থেকে আসলে কম দামে আসতে পারে। তো সেখানেও আমার স্বার্থ রয়ে গেছে, শুধু যে মানবিক বিষয়টা তা নয়, স্বার্থ আমাদের রয়ে গেছে। কোনো ব্লকে আমি যোগ দিচ্ছি না, কারণ হলো কোনো ব্লকে যোগ দিলে অন্য একটা ব্লক আমার উপরে খেপে যাবে, কিন্তু আমার জন্য সব ব্লকের সহায়তা প্রয়োজন, সুতরাং আমি আমার স্বার্থকে দেখছি, এটাই রিয়ালিজম। রোহিঙ্গা ইস্যু দেখেন, রোহিঙ্গা ইস্যুকে আমি পারবো না একা সমাধান করতে, এবং এখানে ইন্টারেস্টেড গ্রুপ অনেক, চায়নার যেমন ইন্টারেস্ট আছে, ভারতেরও ইন্টারেস্ট আছে, আমেরিকারও ইন্টারেস্ট রয়েছে। সুতরাং আমি আমার নিজের তো বড় ইন্টারেস্ট রয়েছে, এদেরকে না আমি গিলতে পারছি না আমি উগরাতে পারছি, কারণ আন্তর্জাতিকভাবে আমি এখানে খুব বেশি দোটানার মধ্যে রয়ে গেছি। সুতরাং সবাইকে মিলিয়ে নিয়ে, কারণ কোনো পক্ষই একটা জিনিস আমার কাছ থেকে মেনে নিচ্ছে না, আমি তো চাচ্ছি চলে যাক, কেউই কিন্তু আমার পক্ষে সরাসরি কথা বলছে না, যাই বলেন না কেন। আমেরিকাও আমার পক্ষে বলছে না যে আসো কালকেই ওদেরকে তাড়িয়ে দিচ্ছি, চীনও বলছে না যে ঠিক আছে তুমি আমাকে বন্ধু, তো কালকেই ওদেরকে সব আমি একেবারে বস্তাবন্দি করে মিয়ানমারে পাঠিয়ে দিচ্ছি, মিয়ানমারকে চাপ দিচ্ছি তুমি না নিলে কিন্তু তোমার ঠ্যাং ভেঙে দিব। কেউ করছে না, কারণ মিয়ানমারে তাদের স্বার্থ রয়েছে, তারা তাদের স্বার্থের দিকে তাকাচ্ছে। সুতরাং আমার কি করতে হচ্ছে, সবকিছু ব্যালেন্স করে যেভাবে হোক এই রোহিঙ্গাদের মানে খাবার জোগাড় করা, তারপরে তাদেরকে দেশে পাঠানোর জন্য সবার মতামতকে এক করার চেষ্টা করা, এগুলো করতে হচ্ছে। সেটাও কি শুধু আইডিয়ালিজম? সেখানেও তো রিয়ালিজম রয়েছে, আমার স্বার্থ রয়েছে। ঠিক আছে ভাই? সো ব্যাখ্যাটা হলো সৌরভ আপনি কিভাবে করছেন সেটার উপরে। বিসিএস কাস্টমস ক্যাডার সর্বপ্রথম পছন্দ রাখলে তখন যদি এমন প্রশ্ন করা হয় যে কাস্টম ক্যাডার তো অনেক দুর্নীতি হয়,
অথবা কাস্টম ক্যাডার নিয়ে তো মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ কাজ করে, আপনি এই ক্যাডার কেন প্রথম পছন্দ রাখলেন? এই প্রশ্নের উত্তরটা কিভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেওয়া যেতে পারে? আচ্ছা দেখেন, সন্দেহ, কোন ক্যাডার সাধারণ মানুষের সন্দেহের তালিকার বাইরে? পুলিশ ক্যাডারে নাই, প্রশাসনে নাই। কোন ক্যাডারে ঘুষ মানুষ খাইতে পারে না? সব ক্যাডারেই তো পারে। সাধারণ মানুষের পজিটিভ দৃষ্টিভঙ্গি কোন ক্যাডারের ব্যাপারেই নাই, বেশিরভাগ ক্যাডারের ব্যাপারেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি। সুতরাং এইভাবে বলতে পারেন যে স্যার এটা তো সমস্ত গভর্নমেন্টের চাকরির ব্যাপারেই সমস্ত ক্যাডার, ইভেন এক ক্যাডার আর একটা ক্যাডারকে সন্দেহের চোখে দেখে, ছোট বড় করে দেখার চেষ্টা করে। সুতরাং এটা মানুষের পারসেপশনের জায়গা। এটা সত্য যে স্যার কাস্টমসে দুর্নীতি হয়, তো একই ধরনের দুর্নীতি স্যার যে কোনো ক্যাডারেই হতে পারে, হয় বলেছে বলবেন না, আপনি তো দেখে আসেন নাই সব জায়গায়। দুর্নীতি তো স্যার সব ক্যাডারেই হতে পারে, এটা তো সিস্টেম বলে দেয় না, এটা তো স্যার মানুষ ব্যক্তির উপরে নির্ভর করে। এবং আমাদের যারা এই দুর্নীতিকে দমন করবে তাদের মানে শক্ত অবস্থান, সরকারের শক্ত অবস্থান, সেগুলোর উপরে নির্ভর করে দুর্নীতি হবে কি হবে না। তো একজন তো এর জন্য দায়ী না। আর কাস্টমস নিয়ে যেটা বলা হয়ে থাকে, কাস্টমস থেকে তো এই যেমন মাহবুব গতকাল মারা গেছে, কমার্স সেক্রেটারি, আমাদের ব্যাচমেট, আমাদের খুব ভালো বন্ধু ছিল, সে খুবই মিশুক ছিল সে। সে কাস্টমস ক্যাডারের, পরবর্তীতে সে কাস্টমস মানে কাস্টমস থেকে অন্য জায়গায় সে চলে যায়, প্রশাসনের ভিতর ঢুকে পড়ে এবং কমার্স সেক্রেটারি হয়েছে। তো দুর্নীতি যদি তার লক্ষ্য হতো তাহলে তো কমার্স সেক্রেটারি বা সচিবালয়ে না ঢুকে কাস্টমসে থেকে সে অনেক টাকা ইনকাম করতো। এটা বলার অর্থ হলো যে স্যার সবাই দুর্নীতি করে না, এটা একটা পারসেপশন। তো এই পারসেপশন তো সব ক্যাডারের জন্যই আছে। আমি মনে করি যে আমি গিয়ে ওখানে ইনশাল্লাহ দুর্নীতি করব না, এবং আমার সামর্থ্য অনুযায়ী কেউ যদি থেকে থাকে দুর্নীতি করছে, আমার সামর্থ্য অনুযায়ী আমি সেটাকে ঠেকানোর চেষ্টা করব, আমার সামর্থ্য অনুযায়ী। কারণ আপনার সামর্থ্যে সবকিছু নেই, এই জন্য আপনি এটা বলবেন। কারণ আপনি যদি বলেন যে স্যার আমি দুর্নীতি করব না এবং সবাইকে ঠেকিয়ে দিব, এটা একটা বোগাস কথা, কারণ আপনি সবাইকে ঠেকাতে পারবেন না। দুর্নীতি যারা করে এদের একটা বড় সিন্ডিকেট আপনাকে বিপদে ফেলে দিতে চেষ্টা করবে। এই জন্য বলবো যে আমি আমার সামর্থ্য অনুযায়ী এটা যতদূর সম্ভব মানে ঠেকানোর চেষ্টা করব। অ্যাটলিস্ট আমি করব না সেটা আমি বলতে পারি। রাশেদ স্যার, আপনার ভুল নোটিস করার মতো জ্ঞান এখনো হয়নি। স্যার আপনি যদি 25 বছর বয়সী একজন শিক্ষার্থী হতেন, পড়াশোনার পাশাপাশি কোন কাজ বা স্কিলটা অবশ্যই অর্জন করতেন? আমার সেই সময় তো চলে গেছে ভাই। এখনকার সময়ের জন্য আমি যদি বলি, পড়াশোনার পাশাপাশি আমি 2-3টা বিষয়কে জোর দিতে বলি। একটা হলো যে ভাষা শিক্ষা, যেহেতু আমাদেরকে বিদেশে যেতে হয়, বা যারা বেশি লেখাপড়া করতে, বেশি মানে হায়ার স্টাডিজ করতে চায়, তাদের বিভিন্ন ভাষায় জ্ঞান থাকা দরকার হয়, কমিউনিকেশন। ইভেন আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, তাও আপনার অন্য ভালো ভাষা জানা দরকার। যত বেশি ভাষা জানবেন তত আপনার কাজের জন্য ভালো হবে। সো পড়াশোনার পাশাপাশি একটা হলো আপনার ভাষা জ্ঞান অর্জন করার চেষ্টা করা। দ্বিতীয় হলো যে আপনার যে কোনো টেকনিক্যাল বিষয়ে সেটাকে ছোট করে দেখার কিছু নেই। আপনি অনলাইন মার্কেটিং এর কাজ শিখতে পারেন, আপনি কম্পিউটারে ভালো কাজ, দক্ষ কাজ শিখতে পারেন, আপনি কি আসে যায় ভাই, আপনি কার্পেন্টিং, প্লাম্বিং শিখতে পারেন, টেকনিক্যাল হাতের যে কাজ আপনি শিখতে পারেন, যাতে বসে থাকতে না হয়। মুশকিলটা হলো যে আমরা এই কাজগুলোকে অনেক সময় সম্মান দিতে শিখিনি। একজন লোক যদি বসে বসে ইলেকট্রিক্যাল বা ঘরে বসে বসে ইলেকট্রিক্যাল কাজ করে দেয় বিভিন্ন জায়গাতে, তাতে যদি তার 2 পয়সা ইনকাম হয়, সেটাকে কেন ছোট করে দেখবেন আপনি? এটা চুরি করছেন না তো উনি। সুতরাং যে কোনো কাজে আপনি ভালো হন, আপনি ভালো কম্পিউটারের কাজ শিখুন, কম্পিউটারের সমস্যার সমাধান করা শিখুন, আপনার এখানে লোকজন নিয়ে আসবে, অসুবিধা কি? যেটা আপনার পছন্দ হয় এরকম যে কোনো একটা টেকনিক্যাল কাজ আপনি শিখুন, ভাষা এবং টেকনিক্যাল কাজ। যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি ভালো কোডিং শিখুন, কেমন, কম্পিউটার প্রোগ্রামিং শিখুন। প্রচুর কাজ এখন কম্পিউটার প্রোগ্রামিং এর, আউটসোর্সিং এর ভিত্তিতে আপনি পেতে পারেন, কেমন, এগুলো শিখতে পারেন বলে আমি মনে করি। ভালো থাকেন সবাই, সবাইকে ধন্যবাদ, অনেক সময় আপনাদের সাথে কাটানো হলো। ভালো থাকবেন, সবাই ভালো হোক পরীক্ষা, সবাই জীবনে ভালো করেন, ভালো মানুষ হন, সেই দোয়া করি। সুস্থ থাকেন,
আমার জন্য দোয়া করেন, যাতে সবাই ভালো থাকতে পারি, সুন্দর একটা দেশ আমরা সবাই মিলে উপহার দিতে পারি। ওহ, নুজহাত, ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জন্য কোন কোন আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা জরুরি? দুই দিক থেকেই। বাংলাদেশে ভারতের বিষয়ে যে নেতিবাচক ধারণা আছে, সেজন্য ভারতকেও কাজ করতে হবে বাংলাদেশের মানুষের সাথে। ভারত যাতে কোনো একটা রাজনৈতিক দলের সাথে এককভাবে না জুড়ে গিয়ে বাংলাদেশের মানুষের সাথে কাজ করে, সেটা ভালো হবে। এবং ভারত সম্পর্কে বাংলাদেশের যে নেতিবাচক প্রচারণা আছে, সেটাকেও সত্য দিয়ে মোকাবেলা করলে আরো ভালো হবে। সাথে সাথে সাংস্কৃতিক দিক, ব্যবসা বা বাণিজ্যিক দিক, এগুলো যদি বাংলাদেশের সাথে ভারত আরো এগিয়ে নিতে চায় মানুষের সাথে থেকে, তাহলে সম্পর্কগুলো আরো ভালো হতে পারে। বাংলাদেশের ব্যাপারে যেভাবে তারা মিথ্যা প্রোপাগান্ডা, নেগেটিভ প্রচারণা চালায়, সেটাকেও ঠেকানো দরকার। এগুলো যদি করা যায়, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো ভালো হতে পারে। সিভিল সার্ভিস এবং সিভিল সার্ভেন্টের মধ্যে পার্থক্যটা কিভাবে? সিভিল সার্ভিস হলো একটা চাকরি, বিষয়, সেবা দেওয়া। আর সার্ভেন্ট হলো ব্যক্তি। যিনি সার্ভেন্ট, তিনি হলেন ব্যক্তি। যেমন আমি সিভিল সার্ভেন্ট, সার্ভিস হলো আমি যে সেবাটা দিচ্ছি। আমি পাসপোর্ট ইস্যু করছি ধরেন, বা আপনি যদি এসি ল্যান্ড হয়ে থাকেন, আপনি ভূমি সংক্রান্ত কর আদায় করছেন, মিউটেশন করছেন, এটা হলো সেবা দেওয়া, এটা হলো সার্ভিস। আর আপনি ব্যক্তি হলেন সার্ভেন্ট। সিভিল বলতে আসলে দুই রকমেরই। আমাদের দেশে সিভিল সার্ভেন্ট বলতে সরকারি কর্মজীবীদেরকে বোঝানো হয়ে থাকে। আর সিভিল সার্ভিস মানে সরকারের পক্ষ থেকে যে সমস্ত কাজ সবার জন্য স্বাভাবিক সাধারণভাবে করা হয়, সেগুলোকে সিভিল সার্ভিস বলে। তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে শুভরাত্রি।